বলেন এখন কি প্রবলেম স্যার? হোমওয়ার্ক পরে দেখতেছি, বলেন। আচ্ছা, এই পিছনে মিজান এমনিতে হোমওয়ার্ক কম করছেন, এরপর আবার কথা বলতেছেন মারুম দইরা, আর ক্লাসে আইসা সারতে পারেন এখনই কথা বলতেছে। যেখানে ছিলাম, এটাকে এই ধরনের একটা জিনিস আসে, তাই না? এরপর এটা আসার পরে এটারে কন্ট্রোল জেড দিলেও যায় না, এটারে সরানোও যায় না, নড়ানোও যায় না। এটার সবচেয়ে শর্টকাট ওয়ে হচ্ছে কন্ট্রোল শিফট আই, কিবোর্ডের কন্ট্রোল শিফট আই দিলে চলে যাবে, কন্ট্রোল শিফট আই দিলেই চলে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে পার্সপেক্টিভ টুল, যে কোনো ধরনের 3D কাজ করার জন্য আমরা পার্সপেক্টিভ এটা ব্যবহার করি আর কি। সো এটা চলে আসে, সো এটা চলে যাওয়ার জন্য কন্ট্রোল শিফট আই দিলেই এটা চলে যাবে। দরজাটা ভালো লাগায় দেন তো শান। নিয়ে আসলাম। 2 নাম্বার লাইনের 3 নাম্বারটা ইজের পাশে না, এটা লাইন নিয়ে ড্যাশ করা না, এটা গোল্লা না, গোল। তাহলে হচ্ছে ডট, ডট কীভাবে নিব? একটা গোল্লা নিব, কালো কালার নিব, তারপরে অল্টার ধরে কপি করব, তারপরে আবার করব কন্ট্রোল ডি। ডান পাশ হইল, ডান পাশেরগুলোকে গ্রুপ করে এগুলা নাড়াতে প্রবলেম হয়। যেটা করবেন মানে এটা নড়াতে গেলে এটাও নড়ে যায় এরকম। আচ্ছা, শেপটাকে তখন যেটা করবেন মানে এইভাবে একবারে সিলেক্ট করতে গেলে লেখাও সিলেক্ট হয়ে যায়, এরকম হয়, এগুলোই হয়। তখন এগুলাকে আপনি মেবি ক্লিক করে করে সিলেক্ট করতেছেন, তাই না? ক্লিক করে সিলেক্ট না করে আপনি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে সিলেক্ট করেন, তাহলে তো একবারে সিলেক্ট হয়ে যাচ্ছে। আর কি? টাইপ টুল নিলাম, তারপরে এটা কি পয়েন্ট টাইপ না এরিয়া টাইপ বলেন তো? এই যে নিচের লেখাটা এরিয়া টাইপ, তাহলে এটাকে আমরা এরিয়া টাইপ নিব, লেখা নিলাম। লেখানোর পরে আমরা দেখতেছি আমাদের লাইন 4 লাইন আছে, তাহলে আমি ফন্টের সাইজটা একটু কমাই। ফন্টের সাইজ কমানোর পরে আমি এখান থেকে লেখাগুলোকে কেটে দিয়ে এই বক্স তো আমার ফিল আপ করতে হবে, তাহলে বক্স ফিল আপ করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে বলে দেবো ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট, বক্স ফিল আপ হয়ে গেল। আচ্ছা, এরপর আমাদের কাজের সুবিধার জন্য আমরা ওই লেখাটাকে একটু বাইরে নিয়ে এসে দেখি। দেখেন তো ওর এখানে লেডিং আর আমার লেডিং কি সেম? লেডিং বলতে কি বলছিলাম? দেখেন তো ওর লেডিং আর আমার লেডিং কি সেম? না, তাহলে লেডিং বলতে আমরা কি বলছিলাম বলেন না? লাইন গ্যাপ বলছিলাম। তাহলে আমি এর ফন্টের সাইজকে আরেকটু ছোট করে দিই, আরেকটু ছোট করলাম। এরপর আবারও বললাম ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট। এরপরে সবগুলো লেখাকে সিলেক্ট করে আমরা আসবো ক্যারেক্টার প্যানেলে, লেডিংটাকে আমরা একটু কমায় ফেলবো, বা আমরা দিতে পারি অটো। অটো দিলে, অটো দিয়ে তাহলে ফন্ট সাইজ কমিয়ে দেই, আর একটু কমাইতে পারি, 7 দিতে পারি প্লেস হোল্ডার টেক্সট। এবার 1 2 3 4 বেশি হয়ে গেছে, একটু বাড়াই দিতে পারি, এখন ঠিক আছে। এরপরে আমরা দেখতেছি লেখাগুলা কি সেন্টার অ্যালাইনে রাখা, তাহলে লেখাগুলাকে আমরা সিলেক্ট করতে পারি, অথবা আমরা টেক্সট বক্সকেও সিলেক্ট করে প্যারাগ্রাফ প্যানেলে এসে বলে দিব সেন্টার অ্যালাইন হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তখন উপরের লেখাটা যেহেতু কম, তাহলে উপরের লেখাটাতে এসে আপনি যদি একটা এন্টার দিয়ে দেন তাহলে তো উপরের লেখা নিচে চলে যাচ্ছে, তাহলে এই যে উপরের লাইনটা কমে যাচ্ছে, নিচের লাইনগুলো বেড়ে যাচ্ছে। আলাদা ওই লাইনের কিছু অংশকে আমি এন্টার দিয়ে দিলাম, এন্টার দিলেই হয় পরের লাইনে চলে আসে না, তাহলে এন্টার দিয়ে দিলেই দেখেন এটা এখন ব্যালেন্স হয়ে যাচ্ছে। এখন পারবো? আর কি? হ্যাঁ, এবার চেষ্টা করেন। আর কি প্রবলেম আছে বলেন। উপরে জি জি জি,
এটা না, এটা সবচেয়ে সহজ পদ্ধতি কোনটা জানেন? প্রথমে গুড লিখবেন, গুড লিখে সিলেকশন টুল নিয়ে তারপর শিফট ধরে ঘুরিয়ে দিবেন। এভাবেই করছেন? এটা কি ব্যাপারটা হচ্ছে, এই ফিস ফিস করে কি কথা বল? এটা তো আপনি টেক্সট বক্সেই তো লিখতেছেন। জি জি জি, টেক্সট বক্সেই। আমি টেক্সট বক্সে লিখে করলাম, তখন ওই যে ডি আবার ওইদিকে চলে যায়, জি উপরে চলে আসে। এটা যে কি প্রবলেম হচ্ছে তাহলে একটু দেখতে হবে, আমাকে একটু স্ক্রিন রেকর্ড করে দিয়েন। স্ক্রিন রেকর্ড করে দিলাম, তাহলে দেখে বুঝতে পারবো। ঠিক আছে, দিয়েন আজকে। তাহলে আর কিছু আছে? স্যার আরেকটা ছিল, ওই যে এক্সপেক্ট নাথিং, যেটা উপরের এটা কোটেশন মার্কসটা ঠিক আছে, নিচেরটা তো কোটেশন মার্কসটা আমি আনতে পারি না। এক্সপেক্ট নাথিং, ও আচ্ছা, এই যেটা, এটা ফন্ট 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 ফন্টটাই এরকম, মানে হচ্ছে আমাদেরকে ফন্ট একটা হচ্ছে কি বলে এটারে, ইনভার্টেড কমা বলি না আমরা, ইনভার্টেড কমা, এটাকে কোটেশন মার্ক, হ্যাঁ এটাকে বড় করি, বড় করার পরে এটাকে নিচের দিকে ঘুরায় দিব, ঘুরায় দিয়ে তারপর আমরা ক্যারেক্টার প্যানেলে এসে, আমার এখানে ওই সমস্যাই হইছে যে আবার ঘুরাইলে ঝুরির মতো ওই যে আরেকটা নিচে চলে যায়, নিচেরটা উপরে চলে আসে। এই যে এরকম ঘোরানো যায় না, ঘোরানোর ক্ষেত্রে আপনি বক্সকে সিলেক্ট করে শিফট, খেয়াল করেন এই সামনের দিকে তো এটা এভাবে যায়, হ্যাঁ নিচে কিন্তু মাথাটা নিচের দিকে, পাটা উপরের দিকে এরকম, তো আমার উল্টে দেখলে অন্যরকম হয়ে যায়, ওই যে ঝুড়ির মতো পড়ে যায়, হ্যাঁ পড়ে যায়। পড়ে যায়। তাহলে ওইটাই বললাম যে একটু দেখতে হবে, অ্যাকচুয়ালি দেখে তাহলে বলতে হবে কি প্রবলেম। আর এটা তো ওই যে ফন্ট মিলাইতে হবে, ফন্ট মিলে যত দূর করা যায় আর কি। সাইডের তো রিফ্লেক্টও করা যায়। রিফ্লেক্টও করা যায়, এটা তো স্যার আমাদের প্রবলেম। রিফ্লেক্টও করা যাবে। আর কি আছে বলেন? আপনার এখানে ফোনের যত ভেরিয়েশন আছে, অত ভেরিয়েশন আছে যেটাই। হ্যাঁ, আপনাদের এত ভেরিয়েশন থাকবে না, এই পোলাপান আসতে, আপনাদের এত ভেরিয়েশন থাকবে না। কিছুদিন পরে আমি কিছু ফন্ট দিয়ে দিব আপনাদেরকে প্রজেক্ট বেসিসে, ওই ফন্টগুলো ইনস্টল করলে আপনাদের তখন ভেরিয়েশনগুলো চলে আসবে। আর কি? এই রফিকুল, ওটা একটা বাড়ি দেন তো মাথায়, এখনই নগদে বাড়ি দেন, আমি কইছি বাড়ি দেন ওরে মাথায়, কতবার না করছি। কিসে ওই যে ছোট বড় বুঝি নাই? হ্যাঁ, ড্রাইভে হোমওয়ার্ক বের করতে পারেন নাই কেন? লিঙ্ক পিন করে দিছিলাম না আমি? লিঙ্ক তো পিন করা আছে। কিভাবে আসছেন বলেন তো? গুগলে যে ড্রাইভে গেছেন, ড্রাইভে আসছেন, ড্রাইভে আসার পরে এখানে এখানে আসছেন, এখানে আসার পরে দেখেন নাই, এটা কেমন সম্ভব? যদি এখানে না পান তখন কি করবেন? তখন মেসেঞ্জার গ্রুপে যাবেন, মেসেঞ্জার গ্রুপে যেয়ে এটারে ওপেন মেসেঞ্জার ফুল ওপেন করবেন। ওপেন করার পরে এখানে পিন মেসেজ কই, কাস্টম চ্যাট না, চ্যাট ইনফো, এখান থেকে এসে ভিউ পিনড মেসেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই যে ড্রাইভ লিঙ্ক, এটা তো ক্লাস, এই যে ড্রাইভ লিঙ্ক যেটা পিন করা আছে, ড্রাইভ লিঙ্কে গেলেই সরাসরি আপনাকে লিঙ্কে নিয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে আপনারা ড্রাইভে যেতে হবে না, মেসেঞ্জার থেকে যান, তাহলে ইজি হবে। আর কি? হুম, ছবিটা ওই যে মিন আর ওই যে মোড, যেটা স্যার এটা কি ক্যাপস দিয়ে করা যাবে নাকি কোনটা কোনটা? আগে পরে করব? এটা 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 হ্যাঁ হ্যাঁ ও, এম আলাদা লিখতে হবে, বাকিগুলো আলাদা লিখতে হবে। ক্যাপস দিয়ে করা যাবে না। ক্যাপস দিয়ে না, ক্যাপস দিয়ে করা যাবে না, আলাদা লিখে করতে হবে। আর কি আছে বলেন? বলেন, আর কারো কোনো প্রবলেম আছে? শুরু করবো আজকের টপিক তাহলে। আপনাদের কোনো প্রবলেম আছে সামনে? প্রবলেম নেই, চলেন তাহলে শুরু করি। আজকে কি দেখব? আজকে দেখব হচ্ছে, দেখেন এতদিন আমরা ইলাস্ট্রেটরের শেপ নিয়ে আলাদা ডিজাইন করছি, লেখা নিয়ে আলাদা ডিজাইন করছি, কালার নিয়ে কাজ করলাম, ঠিক আছে? এখন এই সবগুলা ব্যাপারকে, চলে আসেন, এই সবগুলাকে অ্যাকচুয়ালি আমরা যদি কম্বাইন করতে চাই, কম্বাইনটা আমরা কিভাবে করব? এবং এই যে এতগুলা ক্লাস আমরা দেখলাম, এই সবগুলা ক্লাসের মানে প্র্যাকটিসটা অ্যাকচুয়ালি কীভাবে করা যায়। যেমন আমরা পেন টুলের আলাদা কাজ করছি,
পাথফাইন্ডারের আলাদা কাজ করছি, টাইপ টুলের আলাদা কাজ করছি, কিন্তু এরকম কখনো কি হয়েছে যে যতগুলা টুলস বা যতগুলা ক্লাস আজকে পর্যন্ত গেছে, টোটাল 13টা বা 8টা বা 9টার মতো, এই পুরা 9টার ক্লাসের টপিক একটা ক্লাসে আমরা দেখছি যে পুরা প্রজেক্টটা আজকে দেখবো যে গত ক্লাসে যা যা করছি সব ওইটা আজকে ইমপ্লিমেন্ট করব, দেখছি এরকম। আজকে হচ্ছে তাহলে ওই টপিক, এবং আজকে আমরা দেখব নতুন একটা প্রজেক্ট, তার নাম হচ্ছে ওয়েব ইলাস্ট্রেশন। এখন ওয়েব ইলাস্ট্রেশন জিনিসটা কি, প্রথমত আমরা আগে বুঝি ইলাস্ট্রেশন কি জিনিস। ইলাস্ট্রেশন আমরা বানানো শিখছিলাম না ফ্ল্যাট ইলাস্ট্রেশন পেন টুল দিয়ে, মনে আছে? ফ্ল্যাট ইলাস্ট্রেশন বলতে বোঝায় পেন টুল দিয়ে আমরা যে ধরনের অবজেক্ট বানাইতাম ওইগুলোকে বলা হয়তো ফ্ল্যাট ইলাস্ট্রেশন। ওয়েব ইলাস্ট্রেশনগুলো কি, ওইটাও ওয়ান কাইন্ড অফ ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেটর দিয়েই বানায়, ইলাস্ট্রেটর বেসিসেই তৈরি হয়, তবে সেই ইলাস্ট্রেশনগুলো ওয়েবসাইটে থাকে, বিভিন্ন ওয়েবসাইটে আমরা রাখি, যেটাকে আমরা বলতেছি ওয়েব ইলাস্ট্রেশন। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা একটু এখানে বিভিন্ন ওয়েবসাইট নিয়ে আসি। যেমন আমি যদি এখানে দেখাই, আপনারা কি জীবনে কোনো দিন এটার নাম শুনছেন? হ্যাঁ, আচ্ছা, যদি নাম শোনেন তাহলে এখানে এবার আসি। আসার পরে আমি একটু নিচের দিকে আসলাম, এখানে আসার পরে দেখেন বিকাশের এটা একটা ওয়েবসাইট না, ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এখানে লেখা আছে পেমেন্ট, এবং এখানে বাংলায়, খাস বাংলায় বলে দেওয়া আছে যে পেমেন্ট করার জন্য কি কি করতে হবে। বিস্তারিত জানানো যদি আমি যাই তাহলে আরও ডিটেলসগুলো পেয়ে যাচ্ছি। এখানে বাংলা লেখার পরেও তারপরে এখানে দেখেন একটা ছবির মতো জিনিস দেওয়া না? আচ্ছা, এটা দেওয়ার ফজিলতিও, আমরা কি বাংলা পড়তে পারি না? পারি, তাহলে তারপরে এটা দিল কেন? মার্কেটিংয়ের জন্য না, আমার ব্যাপারটা আরও ভালো মতো বোঝার জন্য। যেমন এখানে লেখাটা কি, যে সারা দেশে অনলাইন এবং কিউআর স্ক্যান করে সবচেয়ে দ্রুত পেমেন্ট করুন বিকাশে। তাহলে বিকাশের কোন আইকনটা পেমেন্ট, বিকাশের কোন অপশনটা পেমেন্ট, ওই অপশনটাকে হাইলাইট করা হয়েছে। এবার পেমেন্টের জন্য এখানে বলা আছে কিউআর, তাহলে কিউআর কোড দেখতে কেমন? এখন আমরা না হয় ডিজাইনার, আমরা বুঝতেছি কিউআর কোড কি জিনিস। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, কামলা, ওরা কেমনে বুঝবে কিউআর কোড কি জিনিস? তাহলে ওদেরকে বোঝানোর জন্য এখানে আমরা সুন্দর একটা কিউআর কোডের মতো একটা জিনিস রাখলাম, যাতে ওরা যখন ওয়েবসাইটে আসবে বা দেখবে এবং তারপর যখন ওরা মোবাইলে যাবে তখন যাতে ওরা রিলেট করতে পারে, বুঝতে যাতে ভালো মতো পারে। ওরাও বাংলা পড়তে পারে ঠিকই, কিন্তু পড়ার পাশাপাশি যখন আমরা কোনো একটা জিনিস দেখলে আর পড়লে তখন এটা আর ভালো কি হয়, ভিজুয়ালাইজ হয়, ভালো মনে থাকে। তারপরে আসি ক্যাশ আউট। ক্যাশ আউট এখানে বাংলায় বলে দেওয়া আছে, তারপরে দেখেন একটা ডিজাইন করানো, একটা শেপ নেওয়া, কিছু কালার নেওয়া, কিছু এলিমেন্ট নেওয়া, এবং ক্যাশ আউটের আইকনটা কীরকম হবে। এটিএম থেকেও ক্যাশ আউট করা যায়, এজেন্ট থেকেও ক্যাশ আউট করা যায়। তাহলে এই যে একটা সুবিধা, এই যে একটা ব্যাপার, এখানে একটা ডিজাইন করে বলা হয়েছে না? বলা হলো। আর একটু নিচের দিকে আসি, তাহলে এগুলা যদি আমার হয় ওয়েব ইলাস্ট্রেশন, এগুলা কি টাইপের ইলাস্ট্রেশন বলেন তো? এগুলা লোগো না, এগুলা আইকন, বা হচ্ছে এই যেটা এটাকে কি বলতো আমরা, ফ্ল্যাট ইলাস্ট্রেশনও, ফ্ল্যাট আইকন বা ফ্ল্যাট ইলাস্ট্রেশন আমরা বলতে পারি। নিচের দিকে আসি, তাহলে বলেন তো এগুলাও আইকন কি না? এগুলো আইকন। এখানে আর তেমন কিছু নাই, ও না আছে, এই যে এজেন্ট পয়েন্ট বলার সাথে সাথে একটা ছবি আমাকে দেখাচ্ছে। এটিএম ক্যাশ আউট বলার জন্য আমাকে একটা এটিএম ক্যাশ আউট একটা ছবি দেখাচ্ছে। তাহলে এই প্রত্যেকটা লেখার সাথে সাথে আমার কিছু ডিজাইন ইনক্লুড করা আছে না? এই ডিজাইনগুলোকেই মূলত আমরা বলতেছি ওয়েব ইলাস্ট্রেশন। চলেন আরও দেখাই, ধরেন আর কি দেখানো যায়, আমরা সহজ চেনেন, সহজ.com চেনার কথা অনেকেই। সহজ দিয়ে অ্যাকচুয়ালি কী করে বলেন তো? টিকিট কাটে, বাস, ট্রেন, তারপর হচ্ছে ফ্লাইটের টিকিট কাটা যায়। তাহলে এখানে আমি যখন সহজের ওয়েবসাইটে আসলাম তখন আমি ওদের ব্যানারে, ওদের যে ব্যাকগ্রাউন্ডে একটা ব্যানার আছে, এই ব্যানারে আমি দেখতে পারতেছি যে ট্রেন, বাস, প্লেন এগুলা রাখা বা এগুলো এখানে আছে। এখন আমার প্রশ্ন হইল যে এরকম কি জায়গা আছে যেখানে বাস, ট্রেন, প্লেন একসাথে একই রাস্তায় চলে? নাই। তাহলে এখানে ব্যাপারটা দ্বারা আসলে কি বুঝাচ্ছে? ব্যাপারটা দ্বারা বুঝাচ্ছে যে সহজ এমন একটা প্ল্যাটফর্ম, সহজ এমন একটা ওয়েবসাইট যারা কি করে, যারা প্লেন, বাস, ট্রেন রিলেটেড কিছু একটা কাজ করে। এটা আমি ওয়েবসাইটে এসে বুঝলাম যে কিছু একটা করে। মানে এই কিছু একটা কি হইতে পারে? হইতে পারে তারা প্লেন বেচে, হইতে পারে তারা প্লেনের তেল বেচে, হইতে পারে তারা প্লেনের সার্ভিস বেচে, প্লেনের কোনো পার্টস বেচে, বাসের কোনো পার্টস বেচে, বাস সার্ভিস করে। আমি জানি না ওরা কি করে, কথার কথা।
এরপর আমি যখন আরেকটু নিচের দিকে আসবো, নিচের দিকে এসে আমি তখন ওয়ান ওয়ে, রাউন্ড ওয়ে, ফ্রম, টু, জার্নি ডেট এই ব্যাপারগুলো পড়ার পরে আমি বুঝতে পারলাম যে না, ওরা আসলে কোনো পার্টস বেচে না, ওরা আসলে কি বেচে, টিকিট বেচে। আরেকটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে আমি যদি একটু দেখি নিচের দিকে, যেমন কি বলছে এখানে, গেট মোর আউট অফ সহজ উইথ আওয়ার মোবাইল অ্যাপ, যে ওরা ওদের মোবাইল অ্যাপসটা ইনস্টল করতে বলতেছে যাতে আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা আরেকটু বেশি স্মুথ হয়। এখন এখানে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের সাথে একটা ডিজাইন রাখা না, যে একজন ব্যক্তি দাঁড়ানো, এই ব্যক্তির সাথে একটা মোবাইলে কিছু একটা দেখতেছে এবং পাশে হচ্ছে এই যানবাহনগুলা রাখা। এখন বলেন তো, এরকম কি কোনো জায়গা আছে যে এমন একটা স্টেশন, যেই স্টেশনে ট্রেনও পার্ক করা থাকে, বাসও পার্ক করা থাকে, লঞ্চও পার্ক করা থাকে, প্লেনও পার্ক করা থাকে? তাহলে এখানে এই ব্যাপারগুলো একসাথে বোঝানোর কারণ এটাই যে আমার এমন একটা প্ল্যাটফর্ম, এইটা এমন একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা সকল ধরনের যানবাহনের টিকিটগুলোকে কাটতে পারবো। এখন এই যে ওয়েব ইলাস্ট্রেশন, এটা যে শুধুমাত্র বিকাশের ক্ষেত্রে প্রযোজ্য বা সহজের ক্ষেত্রে প্রযোজ্য এরকম না। এই দুইটা কোম্পানির উদাহরণ দিলাম কেন, কারণ এগুলো আমাদের দেশীয় কোম্পানি, এই কোম্পানিগুলোকে আমরা সচরাচর দেখি, প্রতিনিয়তই দেখি, প্রতিদিন দেখি। তো যেগুলো আমরা ডেইলি দেখি ওইখান থেকে যদি আমরা উদাহরণগুলোকে পিক করি তখন আমরা আরও ভালো বুঝতে পারবো। তাহলে ইন্টারন্যাশনালি কীভাবে জিনিসগুলো হয় এবার একটু দেখি। হয় না, আমি যদি বলি যে বারবার ওয়েব ইলাস্ট্রেশন, তারা বলেন তো বারবার মানে কি? নাপিত, সেলুন, চেনেন? এটা হলে বলা হয় নাপিত। তাহলে আমি যদি এখানে আসি, তাহলে এইখানে আমরা যদি এইগুলাতে একটু যাই এখানে, তাহলে দেখেন যদি কোনো একটা ওয়েবসাইটে, মনে করেন আমি এটার একটা ছবি নেই, এরকম একটা আমি স্ক্রিনশট নিই, ইলাস্ট্রেটরে আসি, ইলাস্ট্রেটরে আসার পরে ওয়েবসাইটের সাইজগুলো সাধারণত একটু এরকম হয়, পেস্ট করি, ছোট করি, এভাবে রাখলাম। আর এখান থেকে আমি বললাম যে কি বলতে পারি, মায়ের দোয়া সেলুন, ঠিক আছে? এটা হইলো ওয়েবসাইটের নাম। এরপর এখান থেকে থাকতে পারে কিছু বডি টেক্সট থাকতে পারে, এভাবে আসি, এখান থেকে এটা হবে লেফট, এটা হবে 12, বললাম যে তাহলে এবার যদি এরকম একটা ওয়েবসাইটে কেউ আসে, সে এসেই তাহলে বুঝতে পারবে, প্রথমে সে হেডলাইনটা পড়বে, তারপর হয়তো ছবিটা দেখবে, এবং হেডলাইন এবং ছবি দেখার পরে সে অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে এই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি কী নিয়ে কাজ করে। তারা অ্যাকচুয়ালি সেলুন সার্ভিস, যে অনলাইনে হয়তো আমি টিকিট কাটবো, বাসা থেকে অনলাইন থেকে আমি টিকিট কেটে যাব, দোকানে যে টিকিটটা দেখাইলে আমাকে হচ্ছে চুল কেটে দিবে বা আমাকে হচ্ছে সার্ভিসটা দিয়ে দিবে। হইতে পারে কিনা এরকম? হইতে পারে। আচ্ছা, তাহলে এটা যে শুধুমাত্র সেলুনের ক্ষেত্রেই হবে ব্যাপারটা এরকম, মেডিকেলের ক্ষেত্রে হইতে পারে না? মেডিকেল ওয়েব ইলাস্ট্রেশন, তাহলে আমি যদি একটু সার্চ করে দেখাই যে মেডিকেল ওয়েব ইলাস্ট্রেশন, ঠিক আছে? যে যেমন এই যে এখানে খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে যে কয়েকজন ডাক্তার এখানে আছেন এবং এখানে কিছু একটা জিনিস লেখা আছে। এখন বলেন তো রিয়েল লাইফে এরকম কখনো হয় যে উপর দিয়ে পা হাঁটাহাঁটি করে, তারপর হাতুড়ি উপর দিয়ে ঘোরাফেরা করে, ড্রিল মেশিন দৌড়াদৌড়ি করে উপর দিয়ে, এরকম হয়? এরকম হয় না। বাট আমার কনসেপ্টটা বোঝানোর জন্য ব্যাপারগুলোকে এভাবে আমরা ডিজাইন করতে পারি, ডিজাইন করার স্বার্থে। আচ্ছা, তাহলে মেডিকেল যদি হয়, এডুকেশনাল হইতে পারে কি না? এডুকেশনাল ওয়েব ইলাস্ট্রেশন, তাহলে আমি আরও কিছু দেখাই। ধরেন যে এটাতে যদি আসি, কেয়ারিং ফর লাইফ, তাহলে এখানে এই ইলাস্ট্রেশন দ্বারা কি বোঝাচ্ছে বলেন তো? এক্স রে করতেছে। এখন অ্যাকচুয়ালি যখন কোনো এক্স রে করে তখন কি খালি চোখে আমরা ওর হাড্ডি গুড্ডি দেখতে পারি? দেখতে পারি না। বাট এখানে এমন একটা কনসেপ্ট বিল্ড করা হলো, যেই কনসেপ্টের মাধ্যমে আমি বুঝতে পারতেছি যে এটা এমন একটা ওয়েবসাইট বা এমন একটা মেডিকেলের একটা পেজ, যেই পেজে গেলে আমরা এখান থেকে এক্স রে করার জন্য কিছু একটা করতে পারবো। হয় এক্স রে আমি বিকালবেলায় করবো, দুপুরবেলায় আমি টিকিট বুক করে রাখলাম, অথবা আমি হয়তো দেখতে পারি যে ওদের এখানে এক্স রে কেমন হয়, এক্স রের খরচগুলো কত, এই ব্যাপারগুলো আমি দেখতে পারবো, বুঝতে পারবো। সিমিলারভাবে এডুকেশনাল হইতে পারে কিনা? এডুকেশনাল ওয়েব ইলাস্ট্রেশন,
এডুকেশনাল ওয়েব ইলাস্ট্রেশন, এখানে আসি। ধরেন যে কোনটাতে আসা যায়, এটা কেটে দিই। যেমন এটাতে আসি। এখানে ধরেন আমি এইটা নেই, এই পার্টটুকু, এই পার্টটুকু ধরে আমি এভাবে রাখলাম। তাহলে এরকম একটা ওয়েবসাইট হইতে পারে কি না? পারে। স্ক্রিনশট দিয়ে আনা যায়। এখন এখান থেকে কখনো কিরকম হয় যে বই এত বড় হয়, বাচ্চা কাচ্চা বইয়ের উপরে ওইটা বই পড়ে, তারপর বইটা অনেক কষ্ট করে উল্টা, এরকম হয় না। বাট কনসেপ্টটা দেখে বোঝা যাচ্ছে যে এটা এমন একটা ওয়েবসাইট যারা বই নিয়ে কাজ করে, যারা বই রিলেটেড কাজকর্ম করে, ছবি এবং লেখা দুইটা পড়ে আমি একটা আইডিয়া পাচ্ছি। তাহলে এডুকেশনাল যদি হয়, আমরা কি ট্রাভেল ওয়েব ইলাস্ট্রেশন বলতে পারি না? ট্রাভেল আমি যদি বলি ট্রাভেল ওয়েব ইলাস্ট্রেশন, তাহলে এমন জিনিস বা এমন ইলাস্ট্রেশন, এমন ওয়েবসাইট যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে ট্রাভেল রিলেটেড কিছু একটা করা হয়। যেমন বাংলাদেশে ট্রাভেল নিয়ে কাজ করে কারা? বাংলাদেশে ট্রাভেল নিয়ে কাজ করে, ভুলে গেলাম, আচ্ছা গোজায়ান আছে, গোজায়ান, গোজায়ান, যদিও গোজায়ানে মনে হয় না থাকবে, না গোজায়ানে নাই, এখানে সব রিয়েল ছবি, এখানে কোনো ইলাস্ট্রেশন নাই, ঠিক আছে। বাট গোজায়ানও ভালো সার্ভিস, ওদের ফ্লাইট টাইট বুক করা যায়। এখানে আসি, এডুকেশনাল হইলো, মেডিকেল হইলো, তারপর হচ্ছে আর কি কি হইলো, ট্রাভেল হইলো। তাহলে এরকম অবশ্যই হয়, কেন হবে না? ফ্যাশন হইতে পারে, রেস্টুরেন্ট হইতে পারে, ফ্যাশন ওয়েব ইলাস্ট্রেশন ডিজাইন। এখানে আসি, তাহলে দেখেন সব কিছুতে আছে। এখন টার্ম কিন্তু আমার একটাই, ওয়েব ইলাস্ট্রেশন, জাস্ট আমার ইন্ডাস্ট্রিগুলো চেঞ্জ হয়। তাহলে বলেন তো রিয়েল এস্টেটও হইতে পারে কিনা? তাহলে রিয়েল এস্টেট আমি যদি বলি, ইন্ডাস্ট্রি আমি যদি চেঞ্জ করে দিই, তাহলে দেখেন রিয়েল এস্টেটের ওয়েব ইলাস্ট্রেশন আছে। এরপরে যেটা ছিলাম আমি রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট ওয়েব ইলাস্ট্রেশন, তাহলে দেখেন তো রেস্টুরেন্টের জন্য ওয়েব ইলাস্ট্রেশন পাওয়া যাচ্ছে কিনা। তার মানে এইটা এমন একটা নিশ, এটা এমন একটা জিনিস, আলাদা আলাদা করে এগুলো করতে হয়। যেমন আমি যদি একটু দেখাই, প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা কিছু ইয়ে থাকে। আমি জানি না আড়ংয়ে আছে কিনা, যেহেতু আড়ংয়ের কথা চলেই আসছে, যে দেখি না, ওদের ইলাস্ট্রেশনে ওদের রিয়েল ছবি দেওয়া। প্লিজ ডিজেবল পপ আপ ব্লকার, কি ডিজেবল? তো এখানে কিছুই তো নাই, ডিজেবল করব কি? আচ্ছা, ওরা অ্যাড দেখাবে, বাট অ্যাড আমরা দেখব না এখন। তাহলে আরও কিছু কোম্পানির নাম বলেন তো। ইউনিমার্ট, ইউনিমার্টেও মনে হয় না পাওয়া যাবে। হ্যাঁ, স্বপ্নে থাকতে পারে, স্বপ্ন, স্বপ্নতেও নাই, স্বপ্নতেও রিয়েল লাইফ প্রোডাক্ট দেওয়া না। দারাজও নেই, দারাজ হচ্ছে একটা প্ল্যাটফর্ম, মানে দারাজে সব জিনিস পাওয়া যায়। দারাজে আপনি মেডিকেল জিনিসও পাবেন, এডুকেশনাল জিনিসও পাবেন। হ্যাঁ, তো এটা একটা প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম রিলেটেড সাধারণত এই টাইপগুলো হয় না। বাট আমরা অ্যাকচুয়ালি টাইপটা তো বুঝতে পারছি যে ওয়েব ইলাস্ট্রেশন কী জিনিস। আচ্ছা, তাহলে টাইপ যদি রিয়েল ছবি ইউজ করতে পারে, না না, রিয়েল ছবি ইউজ করতে পারে না। যখন ইলাস্ট্রেশন কথাটা আসবে, তখন কিন্তু আমাকে ইলাস্ট্রেশন টাইপেরই ছবি ইউজ করতে হবে। দেখেন, যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটের এই যে উপরের পার্টটা থাকে না, উপরের পার্টটা এতটুক, এই পার্টটাকে আমরা বলি হচ্ছে হিরো এরিয়া। হিরো এরিয়া বলি, এটা হচ্ছে ইউআই ইউএক্স, এটার একটা টার্ম, এটার একটা জিনিস, যদিও গ্রাফিক ডিজাইনের সাথে এটা রিলেটেড না, বাট তারপরেও বলি এটা। যদি একটা ওয়েবসাইটের কয়েকটা পার্ট থাকে, ঠিক আছে, কয়েকটা পার্টের মধ্যে মেইন যে পার্টটা, মেইন পার্টটা হচ্ছে হিরো এরিয়া। এবং কেন এটাকে অ্যাকচুয়ালি হিরো এরিয়া বলা হয়? আমরা হিরো কাকে বলি একটা মুভিতে? যাকে বেশি দেখানো হয়, যাকে নিয়ে স্টোরিটা তৈরি হয়, তাই না? তাহলে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে আসি, সবার আগে আমরা যেই জিনিসটা দেখি, সবার আগে যে জিনিসটা ফোকাসে থাকে আমাদের, ওই ব্যাপারটাকে আমরা বলতেছি হিরো এরিয়া। এবং এজন্য হিরো এরিয়া নিয়ে আমাদের অনেক বেশি কাজকর্ম করতে হয়। তাহলে এই হিরো এরিয়াতে আমাদের কি কি থাকতে পারে? হিরো এরিয়াতে আমাদের এরকম ইলাস্ট্রেশনও থাকতে পারে,
আবার হিরো এরিয়াতে এরকম ইলাস্ট্রেশনও থাকতে পারে। আবার কিছু কিছু ডিজাইন আমরা দেখলাম যেখানে হিরো এরিয়াতে কি থাকে, ছবি থাকে। ঠিক আছে, তাহলে যেগুলোতে ছবি থাকবে ওইগুলো হচ্ছে ছবি রিলেটেড ডিজাইন। যেমন দেখেন এখানে কিন্তু কি দেওয়া, হিরো এরিয়াতে ছবি দেওয়া। কিন্তু আমরা যদি এই ওয়েবসাইটে আসি, এখানে আবার হিরো এরিয়াতে কি ছবি দেওয়া না। তাহলে যেগুলাতে ছবি দেওয়া ওইগুলা কিন্তু ইলাস্ট্রেশন না। যেগুলাতে ছবি দেওয়া নাই, একটু ডিজাইন করা আছে, আর্ট করা আছে, আমরা বুঝতেছি যে এই কাজটা ইলাস্ট্রেটর দিয়ে করা যায়, করা হয়েছে, ওই ব্যাপারটাকে আমরা বলতেছি ওয়েব ইলাস্ট্রেশন। এবং যেহেতু এটা ইলাস্ট্রেটর দিয়ে বা ডিজাইন করে গ্রাফিক্স দিয়ে করতে হয়, এজন্যই এটার নাম ইলাস্ট্রেশন। কার কার মাথার উপর দিয়ে গেছে? গ্রাফিক ডিজাইনের একটা পার্ট, বাট ওই ইউআই ইউএক্স এ যাওয়ার আগে আমার ডিজাইনের বেসিকটা আগে স্ট্রং হওয়া দরকার। না না, এটা আপনাদের না করলেও হবে, ওটা বললাম তো, এটা আলাদা একটা পার্ট আর কি। বাট কেউ যদি চায় তাহলে সে কানেক্ট করতে পারবে, অন্যভাবে শিখতে হবে। হ্যাঁ, এভাবেই পারবেন। এবং আমি জানি, হ্যাঁ হ্যাঁ, না ইউআই ইউএক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিডিও এডিটিং প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট, বুঝতে পারছেন? মানে গ্রাফিক ডিজাইন আলাদা একটা পার্ট, ইউআই ইউএক্স আলাদা একটা পার্ট, তারপর হচ্ছে অ্যানিমেশন, ভিডিও এডিটিং, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা একটা পার্ট। হ্যাঁ, প্রত্যেকটার কানেকশন আছে ঠিকই, কিন্তু সাবজেক্টগুলো আলাদা আলাদা। যেমন আমি আরেকটু উদাহরণ দিই, যেমন আমরা ছোটোবেলায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়তাম, তাই না? বায়োলজির মধ্যে কিছু কেমিস্ট্রির ম্যাথ থাকতো, ফিজিক্সের মধ্যেও কিছু কেমিস্ট্রির ম্যাথ থাকতো না? আবার কেমিস্ট্রির মধ্যে কিছু ফিজিক্সের অঙ্ক থাকতো কি না? থাকতো। বাট কেমিস্ট্রি আলাদা একটা সাবজেক্ট ছিল, ফিজিক্স আলাদা একটা সাবজেক্ট ছিল, বায়োলজি আলাদা একটা সাবজেক্ট ছিল। বাট ওই সাবজেক্টগুলোকে বোঝার জন্য আমার বেসিকগুলো তো লাগতো। সিমিলারভাবে গ্রাফিক ডিজাইন আলাদা একটা ইন্ডাস্ট্রি, ইউআই ইউএক্স আলাদা একটা ইন্ডাস্ট্রি। এখন কেউ যদি গ্রাফিক ডিজাইন শেখে, গ্রাফিক ডিজাইন শেখার পরে কেউ যদি মনে করে যে না আমি তো গ্রাফিক ডিজাইন পারি, আমি চাচ্ছি আমার স্কিলকে আর একটু বাড়াইতে, তাহলে আমি ইউআই ইউএক্সের দিকে ফোকাস করতে পারি। না, আমি ইউএক্স করতে যাচ্ছি না, আমি চাচ্ছি ভিডিও এডিটিংটা শিখতে, তাহলে আমি আমার ভিডিও এডিটিংটাকে আরেকটা স্কিল শিখি। আর স্কিল শেখার তো কোনো শেষ নেই, যে স্কিল পারেন শিখতে পারবেন। ওইটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম আর কি, ব্যাপার স্যাপার। বিভিন্ন মার্কেট প্লেসে যে আছে না স্যার, ক্লায়েন্ট হলে তো হয় ইউআই এক্স ডিজাইন তো স্যার তারা বা ইউপ্লেট কেউ দিলে বা লোক আমি একজন গ্রাফিক্স ডিজাইন, তো আমার যদি তারা এই কাজ দেয় আমি তো করতাম না, জানি আমার স্কিল নাই। আমি যদি আমি কাজগুলো কি অন্য করে দিয়ে করানি পরে তো তাহলে তো 50% দেওয়া লাগবে, আমি 50% দেখা হবে, বলা নাই স্যার না আমি তো পারি না এটা, আমি যদি কাজটা রাখি অন্য করে দিয়ে করাই লাগবে। অবশ্যই করাইতে পারবেন। মনে করেন আপনি এখন দেখেন তাকে কত পার্সেন্ট দিবেন এটা কিন্তু ফিক্সড না, এটা ফিক্সড না। ধরেন এটা ডিল কিভাবে হয়, ডিলটা বুঝবেন। ডিলটা বোঝার জন্য মনে করেন আমি গ্রাফিক ডিজাইন পারি, ধরে নিলাম যে আমি ইউআই ইউএক্সটা পারি না, কিন্তু আমার একটা ক্লায়েন্ট আছে, রেগুলার ক্লায়েন্ট, ও আমার কাছ থেকে সবসময় গ্রাফিক ডিজাইনের কাজ করায়। এখন সে আমার কাছে চাচ্ছে একটা ইউআই ইউএক্স এর একটা ওয়েবসাইট ডিজাইন করাইতে। এখন আমি যদি ওরে বলি যে দেখো আমি তো আসলে গ্রাফিক ডিজাইন করি, আমি তো ইউআই ইউএক্স পারি না, বা ওই একই ক্লায়েন্ট চাচ্ছে আমাকে দিয়ে ভিডিও এডিটিং করাইতে, ধরে নিলাম আমি ভিডিও এডিটিং পারি না। এখন আমি যদি ওরা বলি যে দেখো আমি তো ভিডিও এডিটিং পারি না, তুমি আমার দিয়ে তো এই কাজ করাইতে পারো বা আমি তো এটা করতে পারবো না, সেটা বুঝবে যে হ্যাঁ ঠিক আছে ও তো ভিডিও এডিট পারে না, ও তো ডিজাইনের কাজ করে দেয় সবসময় আমাকে, ও কীভাবে ভিডিও এডিট পারবে বা ইউএক্স পারবে। সে হয়তো অন্য আরেকজনের কাছে যাবে, অন্য আরেকজনের কাছে যে সে হয়তো কথায় কথায় তাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি কি গ্রাফিক ডিজাইনের কাজ পারো? হ্যাঁ পারি। তোমার প্রাইস রেঞ্জগুলো কেমন একটু বলো, তোমার ডিজাইনগুলো কেমন একটু দেখাও। তাহলে এই যে যখন ও আরেকজনের কাছে গেল, আরেকটা দোকানে গেল, ওই দোকানে ও যদি ভালো সার্ভিস পায় তাহলে আমার এই ক্লায়েন্টটা আমি হাতছাড়া করে ফেলাম। অথবা আমার রেগুলার ক্লায়েন্টও বাদে হুট করে কেউ একজন আমাকে নক করে বললো যে ভাই আপনি এই কাজটা পারেন কিনা, আপনার তো কাজটা আমি দেখলাম, আপনার কাজ আমার পছন্দ হয়েছে, তাহলে আপনাকে দিয়ে এই কাজটা করাইতে চাই। তখন যদি আমার মনে হয় এই কাজটা আমি পারবো, তাহলে তো ভালো, আমি সেটা নেই, আমরা সেটা করব। যদি মনে হয় যে না এটা আমার ইন্ডাস্ট্রির কাজ না, আমি শিখছি গ্রাফিক ডিজাইন কিন্তু ক্লায়েন্ট আসছে ভিডিও এডিটের জন্য, তখন আমি কি করব? তখন আমি আগে বুঝবো যে এই কাজটা আমি বেসিক দিয়ে করতে পারবো কিনা, যে বেসিক যতটুকু ভিডিও এডিট জানা দরকার সেটা হয়তো আমি জানি, বেসিক দিয়ে আমি করতে পারবো কিনা। যদি পারি তাহলে কাজটা আমি নিব, আমি নিজেরটা নিজে করে নিলাম। যদি দেখি যে না ক্লায়েন্টের একটু হাই লেভেলের এডিটিং লাগবে, হাই লেভেলের ভিডিও লাগবে, তখন আমরা কি করি?
তখন আমরা আগে এনশিওর হই যে ঠিক আছে এই কাজটা তো আমি করব না, আমার কাউরে দিয়ে করাইতে হবে। এখন এখানেই হচ্ছে ঝামেলা, কাজ কারে দিয়ে করাবো। যদি আমার ফ্রেন্ড লিস্টে, যদি আমার পরিচিত এমন কাউকে আমি একদম ভালো মতো চিনি যে না ওকে যদি আমি আমার ক্লায়েন্টের কাজটা দেই, আমি একদম নিশ্চিন্তে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাইতে পারবো, সকালবেলায় আমি যেভাবে ডেডিকেশন দিয়ে কাজ করব ও ওই একই লেভেলের ডেডিকেশন দিয়ে কাজ দিতে পারবে, এরকম মানুষ যদি আমার কাছে থাকে তখনই মূলত আমরা এই কাজটা নিয়ে কাজটাকে ডেলিগেট করে তারপর আমরা বলি যে ঠিক আছে তোমার কাজটা আমি করে দিচ্ছি। এখন মনে করেন আমার কাছে এরকম মানুষ আছে যে ঠিক আছে আমার একটা ফ্রেন্ড সে ভিডিও এডিট করে, তাহলে আমি ওই কাজটা নিয়ে আমার ফ্রেন্ডকে দিয়ে দিলাম। কারণ অবশ্যই আমার ফ্রেন্ড তো মাগনা এডিট করবে না, কারণ ওর মাস শেষে ওয়াইফাইয়ের বিল দিতে হয়, ওর মাস শেষে কারেন্টের বিল দিতে হয়, ও কি মাগনা কাজ করবে? আমিও মাগনা কাজ করব না, কারণ আমারও কারেন্টের বিল দিতে হয়, ওয়াইফাইয়ের বিল দিতে হয়। এই বিলের ব্যাপারে প্রাইস রেঞ্জ কেমনে সিলেক্ট করব, প্রাইসগুলো কিভাবে নির্ধারণ করতে হয়, এগুলো আপনাদের শিখাই দিব, বলে দিব, প্যারা নাই, ওইটা আর একটা টপিক। এখানে আসি। এখন ধরেন ভিডিও এডিটের প্রাইস ক্লায়েন্ট বলল যে আমি এই একটা ভিডিওর জন্য দিব কথার কথা $150 আমি তোমাকে দিব, বা 150 প্রাইস রেঞ্জ সম্পর্কে সে কিছু বললো না আমাকে। তখন আমি আমার ফ্রেন্ডকে কিভাবে বলবো যে দেখো এরকম একটা ক্লায়েন্ট আছে, ও এরকম একটা ভিডিও এডিট চাচ্ছে, স্যাম্পল দিছে, তুমি এটা করতে পারবা কিনা। আগে কিন্তু আমি বলবো না যে ভিডিও এডিট আছে করে দিতে হবে, এগুলো দিয়ে করে দাও, আগে তোমার জানতে হবে করতে পারবে কিনা। তখন আমি ওরে বলবো যে দেখো এরকম বিষয়াদি আছে, ক্লায়েন্ট এরকম জিনিসপাতি চাচ্ছে, এরকম স্যাম্পল দিছে, তুমি এটা করতে পারবে কিনা। হ্যাঁ করতে পারবো। কতদিন সময় লাগবে? একটা ভিডিও এডিট করতে সাধারণত 1 দিন লাগে, যদি জটিল হয় তাহলে ম্যাক্সিমাম 2 দিন লাগে, আর যদি খুব বেশি জটিল হয় কখনো 5-6 দিনও লাগে। তাহলে ওই ডেডলাইনটা জেনে আমি তারে আমার ফ্রেন্ডের কাছ থেকে জানার পরে এবার আমি ক্লায়েন্টকে বলবো যে দেখো তোমার এডিটটা করতে এতদিন সময় লাগবে, এরকম জিনিস হবে, এবং আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে এটাও জেনে নিব যে এই এডিটটা যে তুই করবি তাহলে এটার জন্য তুই কত টাকা নিবি, তুই কত টাকা রাখতে চাস। বললো যে এই এডিটের জন্য আমি নেবো হলো 10,000 টাকা। ঠিক আছে ভালো, তুই 10,000 টাকা নে, কোনো প্রবলেম নাই। এখন আমার ইন্টেনশন থাকবে আমি ক্লায়েন্টের কাছ থেকে যত চাই নিতে পারি। আমি যদি ক্লায়েন্টের কাছ থেকে 10,000 নেই তাহলে নিলাম, আমি যদি ক্লায়েন্টকে পটায় 20,000 নেই 20,000 নিব, আমি যদি ক্লায়েন্টকে পটায় 50,000 নেই 50,000 নিব। এবং আমি যে ক্লায়েন্টকে পটায় 50,000 নিচ্ছি, আমার ফ্রেন্ড কিন্তু এখানে আমাকে ব্লেম করতে পারবে না, কারণ আমি ওটা শুরুতেই জিজ্ঞেস করে নিয়েছিলাম যে তুমি এটার জন্য কত টাকা চার্জ করবা। ও বলেই দিছিল যে আমি 10,000 টাকা হইলে আমি খুশি। তাহলে আমি যদি ক্লায়েন্টকে পটায় 50,000 টাকা নেই, 40,000 টাকা আমার পকেটে রেখে 10,000 টাকা দিয়ে কাজ উঠায় দেই, এখানে কি কারো মনোমালিন্য হওয়ার কথা আছে? কথা নাই, কারণ ক্লায়েন্ট খুশি হয়ে আমাকে 50,000 দিচ্ছে, আমি কাজ না করেই 40,000 পাচ্ছি, আর আমার ফ্রেন্ড যে নিজে থেকে ও 10,000 টাকা হইলে কাজটা করবে খুশি মনে, ও খুশি মনে কাজটা করতেছে। এটা একটা প্রসেস হইতে পারে। আরেকটা সিনারিও কি হইতে পারে, এটা একটা সিনারিও হইতে পারে। আরেকটা সিনারিও হইতে পারে এরকম যে ক্লায়েন্টই নিজে থেকে বলবে যে আমার এই কাজটার জন্য বাজেট হইল 10,000 টাকা, এটা ক্লায়েন্ট বলে দিল। তখন আমি ওরে বলবো যে দেখো ক্লায়েন্ট তো আসলে এরকম জিনিসপাতি চাচ্ছে এবং ক্লায়েন্টের বাজেট হচ্ছে, আমি ওরে ক্লায়েন্ট কত বাজেট দিচ্ছে সেটা বলবো না, আমি ওরে তখন কমায় বলবো যে ক্লায়েন্টের যা বাজেট হবে সেখান থেকে 50% হয়তো আমরা শেয়ার করতে পারি, অথবা 80%, 20%, 70%, 30%, 60%, 40%। সবসময় যে ব্যাপারটা 50-50 হইতে হবে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা কম বেশি হইতে পারে। বুঝতে পারছি? এখন যদি ক্লায়েন্ট কথার কথা 20,000 টাকা চার্জ করে, তাহলে আমি বলবো যে ঠিক আছে তাহলে আমি 15,000 টাকা রাখি, 5,000 টাকা দিয়ে তুমি এডিট করো। 5,000 টাকা দিয়ে কেউ এডিট করবে না, যদি না একদম বিগিনার লেভেলের হয়। যারা প্রফেশনাল লেভেলের এডিট করে তারা আসলে 10,000-এর নিচে এডিট করে না, যতদূর আমি দেখছি। সো হয়তো আমি তাকে বলতে পারি যে ঠিক আছে তুমি তাহলে 15,000 টাকা দিয়ে এডিট করো, বাকি 5,000 টাকা আমি হয়তো রেখে দিচ্ছি, আমি কাজ না করেই 5,000 টাকা পাচ্ছি, তাহলে কি এটা আমার লাভ না? তাহলে ব্যাপারগুলো অ্যাকচুয়ালি এভাবে শেয়ার হয়। বুঝতে পারছি? এখন বলে না, এটা দেওয়া থাকে, মানে ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে সে এটা ডিপেন্ড করে। যদি আমরা কোনো জবে যাই, জব সেক্টরে, ক্লায়েন্টদের ক্ষেত্রে সাধারণত এটা হয় না, জব সেক্টরে এটা হয় যে যখন এটা আগে চাইতো, এটা আগে ছিল, ধরেন আজ থেকে বেশি না, আজ থেকে 6-7 বছর আগে গ্রাফিক ডিজাইন হলে গ্রাফিক ডিজাইনই চাইতো। বাট এখনকার ইয়াতে এসে, এখন যদি আপনারা জব সার্কুলারগুলো একটু খেয়াল করেন দেখবেন যে ওর একই সাথে গ্রাফিক ডিজাইনার চায়,
এক্সপিরিয়েন্স চাই হচ্ছে মিনিমাম 2 বছর বা 3 বছর এক্সপিরিয়েন্স চাই, 2-3 বছর এক্সপিরিয়েন্স চাই, এবং সেই সাথে এটা বলে দেয় যে প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট বা বেসিক ভিডিও এডিটিং পারলে তাকে প্রাধান্য দেওয়া হবে, তাকে প্রায়োরিটি দেওয়া হবে। সেই সাথে আরও বলে যে যারা কিছু কিছু এজেন্সি বলে ভিডিও এডিট পারলে, কিছু কিছু এজেন্সি বলে ইউএক্স পারলে তাকে প্রাধান্য দেওয়া হবে। মানে এখন ব্যাপারটা শুধুমাত্র গ্রাফিক ডিজাইনার মধ্যে সীমাবদ্ধ নাই। কেন নাই? কারণ এখন তো হচ্ছে যুগ আস্তে আস্তে আপডেট হচ্ছে, যুগ আস্তে আস্তে এর দিকে হচ্ছে। একটা স্কিল আসলেই যথেষ্ট না, একটা স্কিলের জায়গায় আমাদের আসলে মাল্টিপল স্কিল শেখা উচিত, শেখা দরকার। এখন স্যার তাই বলে কি আমি গ্রাফিক্সের পাশাপাশি শিখবো, এটা আমি রেকমেন্ড করব না। আমি রেকমেন্ড করব যে আগে আপনারা গ্রাফিক্সটাতে ফোকাসড হন, অ্যান্ড দেন আপনারা আগে এক্সপ্লোর করেন যে কোনটা আমরা শিখবো। কারণ আমার স্টোরি তো এখন আপনাদেরকে বলি নাই, আমার জার্নিটা কিভাবে শুরু হয়েছে। সো এটা হয়তো অন্য আরেকদিন বলবো না, আজকে সময় নাই বেশি, টপিকও শেষ করতে হবে আমার। সো ওইখানে আগে আমরা এক্সপ্লোর করতে হবে আমাদেরকে যে অ্যাকচুয়ালি আমি কোন কাজটা পারি, কোন কাজটা আমি করব। এক্সপ্লোর করার পরে যে তারপর যদি আমার মনে হয় যে না আমি ইউএক্স ভালো পারবো, এখানে আমি ভালো করতে পারবো, এটা আমি ভালো বুঝতেছি, এটা করতে আমার ভালো লাগতেছে, তখন আমি ইউএক্সে যাব। যদি মনে হয় যে না আমার আসলে ভিডিও এডিট করতে ভালো লাগে, ভিডিও নিয়ে কাজ করতে ভালো লাগে, ইউএক্সটা আমার তার কাছে তেমন মজা লাগতেছে না, কেমন সব জিনিস আটকে আটকে থাকে, ভিডিওতে কেমন একটা নড়ে চড়ে লাফালাফি করে দেখতে মজা লাগে, তাহলে আমি ভিডিও এডিট করব। কেউ যদি মনে চান আমি একটু প্রোগ্রামিং করব, কোডিং করব, একটু হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, একটু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, তাহলে ওইটা এক্সপ্লোর করে ওইটাতে আমার যদি মজা লাগে ওইটা আমি করব। এখন এটা আসলে ডিফাইন করে বলে দেওয়াটা টাফ যে আপনার কোনটা ভালো লাগবে, এটা আপনার নিজেকে বের করে নিতে হবে। বুঝতে পারছেন? তাহলে স্যার আমরা এখন তাহলে কি করব? আমরা এখন যেটা করব, যেহেতু আমরা এখন গ্রাফিক্স জনরার ভিতরে আছি, এই গ্রাফিক্সটা আমরা আগে করি, গ্রাফিক্সটার ইন্ডাস্ট্রিটা আরেকটু ভালো মতো বুঝি, এরপরে গ্রাফিক্সের ভিতরে দেখবেন আরও কিছু সাব ইন্ডাস্ট্রি বের হবে। ওই সাব ইন্ডাস্ট্রি থেকে আপনি আপনার নিজের নিশ, নিজের ইন্ডাস্ট্রি চুজ করতে পারবেন, এবং তারপরে আপনি নিজেই বুঝবেন যে আপনার কি অ্যাকচুয়ালি ইউএক্সে যাওয়া উচিত, না আপনার অ্যানিমেশনে যাওয়া উচিত, না আপনার হচ্ছে ভিডিও এডিটিংয়ে যাওয়া উচিত। বুঝতে পারছি? একটা টাইমে সার্টেন টাইমে নিজেই বুঝতে পারবো আর কি। আর কি? আর কিছু নাই। তাইলে দেখা যাক কি করা যায়। লাগবে ভিডিও এডিটিং? যদি লাগে তাহলে দেখা দিব, সমস্যা নাই। হ্যাঁ, একেবারে মানে বেসিক গুলো শিখে গেলে ভালো স্যার। স্যার ভিডিও এডিটিং কি কঠিন স্যার গ্রাফিক্সের থেকে? না দেখেন কোনো কাজই কঠিন না, আবার সব কাজই কঠিন যদি না পারি। এখন আবার অনেকে আরেকটা প্রশ্ন করে যে স্যার গ্রাফিক ডিজাইন দিয়ে কি আমি কাজ করতে পারবো, গ্রাফিক ডিজাইন দিয়ে কি আমার আসলে হবে? এখন বলেন যে আমি যদি এরকম প্রশ্ন করি আপনাকে যে আচ্ছা যে মুচি, যে নাপিত, যে রিক্সাওয়ালা, প্রত্যেকের আলাদা আলাদা স্কিল আছে না? মুচির আলাদা একটা স্কিল আছে, নাপিতের আলাদা একটা স্কিল আছে, প্রত্যেকে স্কিল দিয়ে তাদের সংসার তো চালাচ্ছে, তাদের দিন তো যাচ্ছে। আপনি যদি একটা নাপিতরে বলেন যে ভাই আমার এই জুতাটা সেলাই করে দেন, অথবা আপনি যদি মুচিকে বলেন যে ভাই আমার চুলটা আর্মি কাট দিয়ে দেন, বা আর্মি কাট দরকার নেই, বলবেন যে বাটি কাটিং দিয়ে দেন। বাটি কাটিং মানে সামনে পিছনে সব সমান আর কি, ঠিক আছে? এই যে ছোটবেলায় যখন বাপের সাথে চুল কাটতে যাইতো পোলাপান, ছেলেরা রিলেট করতে পারবেন, বাপের লগে চুল কাটতে গেলে বাপে বাটি কাটিং দিত, ঠিক আছে? তাহলে বাটি কাটিংও যদি মুচিরে দিতে বলেন তাহলে কিন্তু মুচি সেটাও পারবে না। পারবে না। সো প্রত্যেকে যে যে স্কিলে এক্সপার্ট সেই স্কিল দিয়ে কিন্তু কাজ করে খাচ্ছে। সো এখন যদি আমরা ওই প্রশ্নটা করি যে স্যার এখনকার যুগে এসে গ্রাফিক ডিজাইন করব কিনা, এটা করব কিনা, ওইটা করব কিনা, আপনি কিন্তু শুরুই করেন না, শুরু করার আগে আমরা ভয় পেয়ে যাচ্ছি। স্যার অনেকে কয় স্যার গ্রাফিক ডিজাইন এমন একটা ভালো না, না গ্রাফিক ডিজাইন তো আমার লাগবেই, মাস্ট বি লাগবে। কারণ কোনো একটা কোম্পানি চালাইতে গেলে আপনি একটু চিন্তা করেন, কোন একটা কোম্পানি, আমি তো কেটে দিলাম, এই যে বিকাশ এটা একটা কোম্পানি না? সহজ স্বপ্ন এটা একটা কোম্পানি না? তাহলে আমি যখন এখানে আসতেছি, এখান থেকে আপনার মনে হয় যে এটা রিয়েল ছবি দিয়ে তোলা? এগুলো তো ডিজাইন করা না। এই যে এখানে যে একটা জিনিস রাখা আছে এগুলো তো আগে ডিজাইন করতে হয়েছে, ডিজাইন করার পরে তারপরে না সেটা ওয়েবসাইট হয়েছে। এবং যারা ওয়েবসাইট বানায় তারা কিন্তু ডিজাইন করে না, আর যারা ডিজাইন করে তারা ওয়েবসাইট বানায় না। যারা ভিডিও এডিট করে তারা গ্রাফিক ডিজাইনার না, আর যারা গ্রাফিক ডিজাইনার তারা ভিডিও এডিটর না। আচ্ছা স্যার তাহলে যে এই যে ডিজাইন করে এগুলো কি গ্রাফিক ডিজাইনার করে? জি, এগুলা গ্রাফিক ডিজাইনার করে দেয়।
তারপর গ্রাফিক ডিজাইনার করে দিলে এটা ডেভেলপারকে দেয়, ডেভেলপাররা তারপরে এই যে এখানে ক্লিক করলে মজা লাগে, ওইখানে ক্লিক করলে লোকেশন চলে আসে, এটারে কেটে দিলে আবার চলে যায়, এখানে নো দিলে চলে যায়, তাই না? এই ব্যাপারগুলো যারা ডেভেলপাররা আছে ডেভেলপাররা করে। এখন আপনি চাইলে ওয়েবসাইট বানানোর কাজও নিতে পারেন ক্লায়েন্টের কাছ থেকে, বলতে পারেন যে ঠিক আছে তুমি তো একটা নতুন বিজনেস শুরু করছো, তাহলে একটা বিজনেস করার জন্য তো তোমার ওয়েবসাইট দরকার। আপনি ওয়েবসাইট বানাইতে পারেন না ঠিকই, আপনি ফাপড় দিবেন, আপনি ভাব দেখাবেন যে ঠিক আছে আমি ওয়েবসাইট বানাইতে পারবো, বা আমার কাছে এরকম টিম আছে, লোক আছে। যদি আপনার কাছে লোক থাকে তখন, আপনার কাছে লোক নাই, আপনি কাজ নিলেন, নিয়ে যদি তারপর আবার আমার এখন যে স্যার আপনি তো বলছেন আমি তো কাজ নিছি, এখন কি করব, তখন বাড়ি মারুন দেরা মাথায়। স্যার মোবাইল বন্ধ করে একটা বন্ধ করে। যদি আপনার কাছে এরকম টিম থাকে, যদি আপনার কাছে শুধু টিম থাকলে হবে না, ওই যে বললাম তো ডেডিকেটেড টিম থাকতে হবে যে আপনার কাজটা আপনাকে দিয়েই করাবে। মাঝে মধ্যে এরকম হয়, আমার কাছে এরকম অনেক কাজ আসে যে একা আসলে কাজ করে কুলানো যায় না, কিন্তু আমি যে কাউরে দিয়ে কাজ করাবো, কাজের মানুষের অভাব নাই, গ্রাফিক ডিজাইনার সবাই, কিন্তু কাজটা যে একটু দায়িত্ববোধ নিয়ে করবে, আমার মতো করে কেউ কাজটা করবে, এরকম মানুষ আমি পাই না। কালকে রাতেও সারা রাত ঘুমাই নেই, না ঘুমায় এই যে আজকে সকালে একটা ক্লাস নিছি, এখন আপনাদের ক্লাস নিতেছি, বুঝতে পারছেন? কাজও চলতেছে, ক্লাসও চলতেছে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, আমার স্টোরি আরেকদিন বলবো না, আজকের মতো আমরা টপিকটা শুরু করি। তাহলে আজকের টপিক তো বুঝতে পারছি, ওয়েব ইলাস্ট্রেশন। তাহলে আজকে আমরা নতুন কোনো টুলস দেখবো না, নতুন কোনো টুলস শিখবো না, নতুন জটিল কোনো জিনিস দেখবো না, যা শিখছিলাম ওইগুলো একটা রিভাইজ করবো। এবং শুরুতেই না, এখন আপনাদের এই পর্যায়ে আমরা আপনাদের হোমওয়ার্কটা দিয়ে দিই। ইয়াল্লা কিছু তো পড়া কিছুই তো পড়াইলাম না, এবং বলেই দিছি আজকে কিছু পড়াবো না। ওই যে স্কুলে এরকম হইতো না, কোচিং এ সারপ্রাইজ টেস্ট। হ্যাঁ স্যার বলেন। যান, চলে আইসেন, আবার না চলে যাচ্ছেন, আইসেন তাইলে। এই ওয়াও, কি সুন্দর জিনিস। স্যার মানুষ শিখছে না আপনাদের স্যার। আল্লাহ কি বলছে বলেন তো? ঠিক আছে, এই পোলা পান আসতে চলে আসেন। আজকের হোমওয়ার্ক একদম কম, মাত্র 5টা। আপনাদের ফোল্ডারটা এখানে আছে। স্যার এগুলো কি ড্রাইভে দিতেছে? হ্যাঁ, ড্রাইভে দিয়ে দিচ্ছি। কিসে? পিন তো করাই আছে, পিন তো করাই আছে রে বাবা, পিন করা আছে। ওকে, ছবি অলরেডি দিয়ে দিছি। আপনাদের যে এই যে গ্রুপটা আছে, মেসেঞ্জার গ্রুপে গেলেই পাবেন, ঠিক আছে? এবার আসি, তাইলে আমরা বলছিলাম যে যে কোনো ধরনের ওয়েব ইলাস্ট্রেশন হইতে পারে, যেমন এটা কিসের একটা ডেলিভারি বয়। তাহলে বাংলাদেশে ডেলিভারি সার্ভিস দেয় এরকম একটা কোম্পানির নাম বলেন। পাঠাও, গুড। পাঠাওতে আসি, তাহলে পাঠাওতে, তাহলে এটা কি বলেন তো, এই অংশটাকে কি বলি? হিরো এরিয়া। তাহলে এই হিরো এরিয়াতে কি ওয়েব ইলাস্ট্রেশন রাখা আছে? ইলাস্ট্রেশন করা এখানে এখানে ইলাস্ট্রেশন না, এখানে কিন্তু রিয়েল ছবি দেওয়া, ঠিক আছে? নিচের দিকে আসি, এখানে এই তো, দিস ইজ কল্ড ওয়েব ইলাস্ট্রেশন। এই যে দেখেন, ইলাস্ট্রেটর দিয়ে মানুষ বানানো, পিছনের শহর বানানো, তাই না? এই যে একটা সুন্দর ডিজাইন, এটাকে আমরা বলতেছি ওয়েব ইলাস্ট্রেশন। ভাবতেছি এটাই দিব নাকি আপনাদেরকে। এখান থেকে যদি একটা দেই, তাহলে এখান থেকে একটা কমাইতে পারবো, মানে 6। দিয়ে রাখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, প্র্যাকটিস পারপাসে করতে পারেন, দিয়ে দিই তাইলে। সময় পেয়ে গেছে। না আসি, প্র্যাকটিস করলে আমার লাভ, আপনাদেরই লাভ। হ্যাঁ, আপনারা শিখলে তো আমারও লাভ হবে, আমার মার্কেটিং হবে না যে আমার স্টুডেন্টরা শিখছে।
তাহলে আমার লাভ কে বলে নাই? আমারও লাভ আছে। স্যার হ্যাঁ স্যার একটা কথা বলছি। বলবেন, খুব জরুরি। স্যার না এমনিতে স্যার আপনি যে সারা রাত ঘুমান না স্যার, আপনার প্রবলেম হয় না? স্যার আমরা তো স্যার মাথা ঘুরায় স্যার। আমার যে বললাম না আমি অসুস্থ, আমার দাঁতের ব্যথা, এটা নিয়েই কাজ করা লাগছে সারা রাত। এখন দাঁড়ান এটা বলি, অনেক আজাইরা পেঁচাল পেরে ফেলছি, অনেক আজাইরা কথা বলে ফেলছি। আবার আরেকটা কথা আমি কিন্তু এখন পর্যন্ত বলেন। মানে স্যার আমরা সবার হ্যাঁ আর কি আপনার লাগানো এটা কত সময় যাবে? এক্সপার্ট লেভেলে যাই। আমার না আজকে চাচ্ছি না আমার জার্নি বলতে, এটা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তবে এক্সপার্ট লেভেলে যাইতে কতদিন লাগতে পারে যদি ডেডিকেশন দিয়ে কাজ করেন? ডেডিকেশন দিয়ে কাজ করলে মিনিমাম আপনার আসলে 4-5 বছর লাগবে। আমি আসলে এই জায়গাতে আসছি, প্রজেক্ট করার সাথে সাথে এক্সপার্ট হবে, এক্সপার্ট একদিন হয়ে যাবে। একদিনে হওয়া যায় না, ঠিক আছে। আমি আসলে এই জায়গাতে আসতে আমার লাগছে অ্যারাউন্ড 6 বছর, ঠিক আছে, 6 বছর লাগছে। এই বছর শেষ হলে 7 বছর হবে। সো এত বছর পার হয়ে এত মানে পুড়ে 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 তারপরে হচ্ছে একটা শেপের মধ্যে আসতে পারছি, বুঝতে পারছেন। সো ওই লেভেলে আর কি যাইতে হবে। কি দেখাবো, এখনো সময় আসে নাই, সময় আসুক, সময় আসলে দেখাবো, ঠিক আছে। না এখন না, আজকে আর না, আজকে অনেক কথা বলে ফেলছি, অন্য আর একদিন দেখাবো না। কাজ শিখে তারা কি কাজ করতে পারে? যারা নিউ শিখে তারা হচ্ছে তারা তো এক্সপার্ট, সেরকম লেভেলে তাদেরকে হচ্ছে গাইডলাইন দিতে হয় যে ঠিক আছে তুমি তো এই কাজটা পারো, তুমি এটা এইভাবে করো, এটা এইভাবে করো, এটা এইভাবে, এবং ওই পর্যায়ে যেতে সময় লাগবে। সো মাত্র তো আপনারা কয়টা, মাত্র আপনাদের আজকে নিয়ে হচ্ছে 13টা ক্লাস যাচ্ছে। সো আরও কয়েকটা ক্লাস যাক, ধরেন যে 30টা ক্লাস বা 35টা ক্লাস যখন হয়ে যাবে তখন আপনারা ওই রকম একটা লেভেলে চলে যাবেন, ওই রকম একটা লেভেলে পৌঁছাবেন। তারা কেউ তো গাইডলাইন দিত না। তখন কেউ গাইডলাইন দিবে না, তখন নিজের চরকায় নিজে তেল। আমারে কে গাইডলাইন দেয়? তা আমরা পারবো না স্যার। কেন পারবেন না? যদি নিজের মধ্যে ডেডিকেশন থাকে তাহলে অবশ্যই পারবেন। আর মোটিভেশন আসলে এটা যে আমার লাগবে এরকম না, যদি আপনার কাজ করার আগ্রহ থাকে, কাজ করার স্পৃহা থাকে, তাহলে আপনার আসলে মোটিভেশনের প্রয়োজন হয় না। অ্যাটলিস্ট আমি যেটা মনে করি, আমি আপনাদের কথা জানি না, অ্যাটলিস্ট ছেলেদের কাজ করার জন্য মোটিভেশন লাগার কথা না। যে ছেলে বলবে যে ভাই আমি কাজ করতে পারতেছি না স্যার, আমার কাজ করার জন্য মোটিভেশন লাগবে, তাহলে ঝামেলা আছে ওর ভিতরে। ছেলে মানুষের কাজ করার জন্য কখনোই মোটিভেশন লাগে না। ছেলে মানুষের কাজ করার একটা পয়েন্টই থাকে, আমার ফ্যামিলিকে দেখতে হবে, আমার প্রত্যেকটা মাউসের ক্লিক, আমার প্রত্যেকটা মাউসের নড়াচড়া, আমার প্রত্যেকটা ওয়েবসাইটের ঘাটাঘাটি, প্রত্যেকটা রিসার্চ ডেডিকেটেড করা থাকবে আমার ফ্যামিলিকে, বুঝতে পারছেন। কখনোই এটা হওয়া পসিবল না যে দেখেন একটা টাইমে এখন হয়তো আপনারা আপনার ফ্যামিলি হয়তো আপনাকে সাপোর্ট করতেছে, আপনি হয়তো এখন একা আছেন, বাট ফ্যামিলি তো মেয়েদেরও আছে। ফ্যামিলি আছে স্যার। আমি আপনাদেরকে একদম ছোট করে দেখতেছি না, আমি আমার জায়গা থেকে জাস্ট ব্যাপারটা বলতেছি, ঠিক আছে, আমার জায়গা থেকে এক্সপ্লেন করতেছি, আমি আপনাদেরকে ছোট করতেছি না। আমি জানি আপনারাও অনেক স্ট্রাগল করেন আপনাদের জায়গা থেকে। ওভারঅল আমি যেটা বলতেছি যে যদি আমাদের কাজ করার ডেডিকেশন থাকে, কাজ করার আগ্রহ থাকে, তাহলে আমাদের আসলে মোটিভেশনের প্রয়োজন হয় না। কারণ আপনাদের হয়তো মোটিভেশন লো হয়ে গেলে আপনারা ক্লাসে আসেন, কাজ করেন, এখান থেকে মোটিভেশন পান। আমারে কে মোটিভেশন দেয়? আমার নিজের মোটিভেশন নিজেকেই নিতে হয়, নিজের কাজ করার আগ্রহ নিজেকেই নিতে হয়, বুঝতে পারছেন। কারণ মাস শেষে আমাকে একটা জিনিস, আমার কিছু জিনিস পে করতে হয়, মাস শেষে কিছু মানুষের দায়িত্ব আমাকে পালন করতে হয়। তো আমি যদি কাজ না করি তাহলে আমার উপরে আরও 5-6 জন মানুষ ডিপেন্ড করে আছে, তাদেরকে আমার দেখতে হবে। এই জায়গা থেকে আমার আসলে মোটিভেশনের প্রয়োজন হয় না, এমনিতেই কাজ করতে হবে। মন ভালো থাকলেও কাজ করতে হবে, মন খারাপ থাকলেও কাজ করতে হবে, কিছু করার নেই। চলেন এখান থেকে আমি কয়টা ডিজাইন দেখাবো, 6টা ডিজাইন আছে টোটাল, যে কোনো একটা দেখাইতে পারবো এবং একটা সবগুলোর মতোই সমান আছে। কোনটা দেখাবো বলেন? একবারে লাস্টেরটা, 4 নাম্বার। আচ্ছা আমি ডিজাইনগুলো একটু দেখাই আপনাদেরকে। 1 নাম্বার, এটা হইলো 2, 3, আসতেছি 4, 5, 6। 4 নাম্বারটা দেখাবো? ওকে ঠিক আছে। তাহলে আমরা যদি দেখতে চাই কি করব, আগে আমাদেরকে ছবিটা নিয়ে আসতে হবে না? ছবিটা নিয়ে আসি তাহলে। ফাইল থেকে প্লেস,
4 নাম্বার নিলাম, এটারে প্লেস করি। এমবেড করব। আমার আর্টবোর্ডটা এত বড় না, তাহলে আর্টবোর্ড টুল নিয়ে আর্টবোর্ডকে ছোট করে দিব এবং অ্যাজ ইট ইজ আমি বলছিলাম আজকে আমরা কোনো নতুন টুলস শিখব না, ঠিক আছে? যা আগে শিখছি ওইগুলো দিয়ে কাজ করব। এখন এটা যদি আমরা বানাইতে চাই তাহলে এখান থেকে আমার কোনটা আগে বানাইতে হবে? আমি তো 2টা আর্টবোর্ড আনি নাই রে বাবা, আমি কি 2টা আর্টবোর্ড আনছি? একটা আর্টবোর্ড একটা ছবি, ওকে। এরপরে আসি, ছবিটাকে লক করে রাখলাম। এখন স্যার কোনটাকে আগে বানাবো? আপনি যে কোনোটাকে আগে বানাইতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার মনে একটা প্রশ্ন ছিল, কি করবে এসি? মানে শীত লাগবে না গরম লাগবে? ঠান্ডা লাগতেছে? গরম লাগে বলে কি? ঠিক আছে, আচ্ছা এবার আসি এখান থেকে। আমরা যে কোনো জিনিস আগে বানাইতে পারি। তাহলে আমরা দেখতেছি এই জিনিসটা একটু বাঁকা, তাই না? একটু বাঁকা মতো করে আছে, তাহলে এটা আমরা কি দিয়ে বানাইতে পারি? পেন টুল দিয়ে বানাইতে পারি। বাহ, কে বলছে আপনারা পারেন না? ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম, তারপরে ফিল কালার আসতেছে, তাহলে কি করবো? এটারে স্ট্রোক কালারে নিলাম, এখানে আসি, ক্লিক করে ড্র্যাগ করি। পেন টুলের অনেকের প্রবলেম ছিল, সো আজকে ক্লাসের পরে আর পেন টুলের কোনো প্রবলেম থাকবে না, হোমওয়ার্কের পরে আর কি। এখান থেকে আসি, হ্যাঁ কার্ভেচার টুল দিয়েও নিতে পারবেন, প্রবলেম নেই। এখানে আজকে আপনারা স্বাধীন, আজকে আপনারা যে কোনো টুলস ইউজ করতে পারবেন, কোনো বাধা ধরা নাই আপনাদের আজকে। ডান। আইড্রপার টুল, কালার নিব, এই ডিজাইনটাকে এখানে রাখি। এরপরে কি বানাবো? ধরেন যে এরপরে আমি ছাতা বানাই, ছাতার জন্য আবারও নেই পেন টুল, স্ট্রোক কালারে নিয়ে আসি, আগে আমরা আউটলাইনটা বানাই নিব, পুরো ছাতাটার আউটলাইনটা আমরা বানাই নিই আগে। এভাবে আসি, এটা আচ্ছা এভাবে নেই, সোজাসুজি নেই, এটাও সোজাসুজি নেই, এটাও সোজাসুজি নেই, একটা মিস্টেক করে ফেলছি, এদিক দিয়ে আসি। আসলাম, এদিক দিয়ে তো আর সোজা থাকবে না, তাহলে কার্ভেচার টুল নিয়ে ধরে বাঁকা করে দিব, মাঝখান থেকে ধরে বাঁকা করে দিব, মাঝখান থেকে ধরে বাঁকা করে দিব, ঠিক আছে? আইড্রপার টুল, কালার এরকম একটা কালার দিই, স্ট্রোক কালারে নিয়ে যাই, এখান থেকে আবার কিছু লাইন আসবে না, তাহলে পেন টুল নেই, পেন টুল নিয়ে বাইরে থেকে লাইনগুলোকে ড্র করে দিই। না না, এটা লাইন দিয়ে করা যাবে না, কেন? কারণ লাইনটা তো স্ট্রেট না, সোজা না, এজন্য। ওকে, স্কেপ, আই হোপ আমরা মোটামুটি করে ফেলছি। সবগুলোকে সিলেক্ট করব, পাথ ফাইন্ডার, তারপর বলবো ডিভাইড, ডিভাইড করে দিব, আনগ্রুপ, আনগ্রুপ করার পরে এই পার্টের হবে একটা কালার, ওই পার্টের হবে আরেকটা কালার, এই পার্টের কালার হইল না কেন? পুরাটা একটা কালার হয়ে গেছে, একটু ঝামেলা আছে।
ওইখানেও শেষ করতে পারেন, আবার আপনি চাইলে বাইরেও শেষ করতে পারেন, প্রবলেম। এই যে আমি বাইরে নিলাম, বাইরে নিয়ে এখান থেকে আমি আর লাইনটা চাচ্ছি না, তখন কিবোর্ডের এসকেপ বাটন আমরা দিব, এসকেপ বাটন দিলে চলে যাবে। সবগুলোকে সিলেক্ট করি, ডিভাইড, আনগ্রুপ, এটাকে নিব হচ্ছে এই কালার, এইটারে নিব এই কালার। স্যার এগুলো তো গ্রুপ করেন না, এটা গ্রুপ করতে চান। ডিভাইড করলে তো অটোমেটিক্যালি গ্রুপ হয়ে যায় না? আর এগুলোতে কি এমনিতে কালার দেওয়া যাবে না? একটা নিলাম কালার দিয়ে দিলাম, আর একটা নিলাম এরকম। মানে যে কোনো কালার? না না, ওই যে এখানে যে কালারগুলো আছে এটা তো একটা কালার লাইট শেড আর মানে এই শেড। ডার্ক শেড? হ্যাঁ, ডার্ক শেড। মানে আপনি চাচ্ছেন সবগুলো সেম কালার দিতে? না, আমি মানে প্রথমটা বানাইলাম দিয়ে একটা কালার দিয়ে দিলাম, পরেরটা বানাই, এরকম করা যাবে না? হ্যাঁ, আলাদা আলাদা করেও বানানো যাবে, আলাদা আলাদাও বানানো যাবে। ডিভাইড যে এটা বুঝছি না স্যার। ডিভাইড বোঝেন নাই? গুড। ডিভাইড মানে কি? ভাগ করা। তাহলে এই একটা রুটি, ঠিক আছে, এটা সার্কেল না কিন্তু, এটা রুটি, ঠিক আছে। তাহলে এই একটা রুটিটা যদি আমি 4 ভাগ করতে চাই, তাহলে কেমনে ভাগ করব? কি দিয়ে? লাইন দিয়ে? লাইন দিয়ে স্যার। লাইন দিয়ে। তাহলে একটা লাইন নিলাম, একটা লাইন নিলাম, দুইটা লাইন নিলাম, লাইন দুইটাকে ধরে একটা কালার দিয়ে দিই, সাদা কালার, যাতে বোঝা যায়। এখন আমি দিলাম, সরি এটারে সিলেক্ট করে সেন্টারে বসাই। এখন তো রুটি কি ভাগ হয়েছে? ভাগ হয় নাই। ভাগ হবে কখন? যখন ভাগ করব তখন ভাগ হবে। তাহলে সবগুলাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে পাথফাইন্ডার ডিভাইড করব, ডিভাইড করার পরে অটোমেটিক্যালি গ্রুপ হয়ে যায়। তাহলে কি করতে হবে? আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে 1 2 3 4টা, বুঝতে পারছি? মোটামুটি আজকের ক্লাসটা হচ্ছে রিভিশন ক্লাস। এই যে পেন টুলে এটা করতে পারবো না, পাথফাইন্ডারে এটা কিভাবে করে, পেন টুলে এটা কিভাবে করে, সো ওই রিভিশন ক্লাসটা মূলত আজকে আমাদের হয়ে যাচ্ছে আর কি। এটা কেমনে বানাবো? এটা পেন্টুল দিয়ে করা যাবে। পলিগন টুল দিয়ে করা যাবে না? পেন্টুল দিয়ে তো করা যাবে। হ্যাঁ, করেছি। পলিগন টুল নিলাম, এটারে বড় করি, আর একটু বড় করি, স্ট্রোক কালারে নিয়ে যাই। স্ট্রোক কালারে নিয়ে আমি দেখতেছি এই কর্নার এই দুইটা উপরের দিকে উঠানো, এভাবে এই দুইটাকে সিলেক্ট করে উপরের দিকে উঠাই দিলাম, তাই না? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে জি স্যার, এটা তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতেছি তো, অ্যাঙ্কর পয়েন্ট না? তাহলে ওই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমরা এইখানে নিয়ে আসতে পারি, ওই অ্যাঙ্কর পয়েন্টকে ধরে আমরা এইখানে নিয়ে আসতে পারি। এইটাকে সিলেক্ট করব, এইটাকে নিয়ে আসলাম, তো মিড বরাবর রাখি। দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে আমি যদি বলে দেই রাউন্ড হইলো, এই জায়গাগুলোও রাউন্ড আছে, তাহলে ওই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করেও রাউন্ড করে দিলাম। আচ্ছা, রাউন্ড এটা পরে করি। এই জায়গাটা বাঁকা আছে না? তাহলে এই যে কার্ভ টুল নেন, কার্ভ টুল নিয়ে বাঁকা করে দেন, কার্ভ টুল নিয়ে বাঁকা করে দেন। এইটা একটু নিচের দিকে আসবে, রাউন্ড করে দেই, আর একটু নিচের দিকে আসবে, রাউন্ড করলাম। কার্ভেচার টুল নিয়ে এইটা আসবে ভিতরের দিকে, আসলে ভিতরের দিকে বেশি ভিতরে আসছে, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করে দিতে হবে। কার্ভ টুল ভিতরের দিকে আনি, এখন হয়েছে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে রাউন্ড করে দিই, এই অ্যাঙ্কর পয়েন্টটাকেও রাউন্ড করে দিব, একটু উপরের দিকে যাবে, মিশে যাবে। বাইরের আউটলাইনটা হইল। এবার আমরা এখানে আসি, বাইরের আউটলাইনের কি কালার আছে? ব্ল্যাক কালার আছে। তারপরে কন্ট্রোল-C কন্ট্রোল-F শিফট অল্টার ধরে একটু ছোট করব, আইড্রপার টুল নিয়ে আমরা দিব গ্রিন টাইপের কালার, আবার কন্ট্রোল-C কন্ট্রোল-F একটু ছোট করব, ছোট করে এটা হবে ব্ল্যাক কালার, আবার কন্ট্রোল-C কন্ট্রোল-F কন্ট্রোল-C কন্ট্রোল-F আবার ছোট করব, মাঝখানেরটা হবে সাদা কালার। এবার আমরা দেখতেছি সাদার অর্ধেক আছে অর্ধেক নাই, তাইলে কি করব? একটা লাইন নিব, লাইন নিয়ে লাইন এবং সাদা দুইটাকে সিলেক্ট করব। লাইনটা ঠিকঠাক হয় নাই, ঠিকঠাক লাইন নিলাম, লাইন এবং শেপ দুইটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে যেগুলো লাগবে না বাইরের অংশ বাদ দিয়ে দিব। হয়েছে? যোগ বিয়োগ বানাবো কেমনে?
একটা রেক্ট্যাঙ্গেল, আর একটা রেক্ট্যাঙ্গেল, দুইটাকে সিলেক্ট করে বলে দেব কি ইউনাইট। এখানে একটা কালার আছে, কালার হচ্ছে ফিল কালার দিব, স্ট্রোক কালারে এসে স্ট্রোক কালার সিলেক্ট করে দিলাম, স্ট্রোকটা একটু কমায় দিই, এইটা চলে আসবে মাঝখানে। পুরাটা বানানো শেষ, সবগুলোকে ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে মাঝখানে নিয়ে আসলাম, হইল? আচ্ছা, তাহলে ছাতা তো বানাইতে পারলাম। এবার এই যে ওষুধের বোতল পারবো বানাইতে। ওষুধের বোতল কীভাবে বানাবেন একটা বানায় দেখাই দিই একটা, যেহেতু দুইটা বোতল আছে একটা বানায় দেখাইলে বুঝতে পারবেন। আই হোপ। তাহলে যেটা কঠিন ওইটা দেখা দিচ্ছি। এখান থেকে ক্লিক করে চাইলে সরাসরি ড্র্যাগও করতে পারেন, আবার বাকিটা কার্ভ টুল দিয়েও আপনি নিতে পারেন। আমি কার্ভ টুল দিয়ে নিব না, স্ট্রোক কালার নিয়ে আসলাম, এখানে আসলাম, এখানে আসলাম, না স্ট্রোক কালারে থাকুক, ফিল কালারটাকে আমরা অফ করে দেই। কার্ভেচার টুলে এসে এটাকে একটু বাঁকা করে দিব, এটাকে একটু বাঁকা করে দিব। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে ওই কর্নারটাকে একটু রাউন্ড করে দিই। আর কোথায় আছে, এই জায়গাটা একটু রাউন্ড হবে, এটা হবে বাঁকা, বাট এটা বাঁকা প্রপারলি হচ্ছে না। তাহলে কি করা যায়, আমরা যেটা করতে পারি, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে একটু বাইরের দিকে এনে নিচের দিকে আসবে, এটা এই দিকে আসবে, দুইটাকে সিলেক্ট করে বলে দিব কর্নার। এই পার্টটাও রাউন্ড হবে, এইটাতে কর্নার করে দিয়ে বলে দিব আর একটু রাউন্ড। ইয়েস, হাইড্রোপার টুল, কালার, নিচের দিকে নিয়ে আসি। দেখেন এখানে একটা কাটার মতো অংশ আছে না, অর্ধেক অংশ। তাহলে এটা কীভাবে নিব, এখান থেকে আমরা একটা লাইন নেই, লাইন নিয়ে দুইটাকে সিলেক্ট করব, পাথ ফাইন্ডার, ডিভাইড, আনগ্রুপ, ওই উপরের পার্টটাকে সিলেক্ট করে বলে দিব বোতলের কালার। হইল? এই বক্স কিভাবে বানাবো, রেক্ট্যাঙ্গেল, সাদা কালার দিব, আপাতত স্ট্রোক কালার অফ করি বা ফিল কালারটাও অফ থাকুক। এখান থেকে আমরা লাইন নিতে পারি না, লাইন, একটা লাইন, দুইটা, তিনটা, চারটা। এরপর এই শেপটাকে আমরা ফিল কালার দিয়ে সবগুলোকে সিলেক্ট করে নিচে নিয়ে আসি। এটা আরেকটু ছোট হবে, আর কি আছে, এখান থেকে একটা বক্স আছে, তাহলে এই বক্সটাও আমরা বাইরে থেকেও নিয়ে আসতে পারবো, কোনো প্রবলেম নাই। এভাবে রাখবো, রাখার পরে যেটা এক্সট্রা অংশ কী করব, কেটে দিব। এখন অনেকের শেপ বিল্ডার টুল নিতে যে এরকম আসবে, এই যে এরকম, কী করব তখন, কন্ট্রোল শিফট আই, গুড, ঠিক আছে। তাহলে এবার এই যে যা যা বানাইলাম ওগুলোকে ধরে এখন এইটার উপরে বসান, বসাইতে তো আর রকেট সায়েন্স লাগবে না, বুঝতে পারছি? ওকে, এরপরে আসি গাছ কেমনে বানাবো। গাছ, এই যে গাছ কী দিয়ে বানাবো, এটাও আসেন পেন টুল দিয়ে বাঁকা করে নিই। এখানে একটা জিনিস নোটিস করছেন, এটা কিন্তু স্মুথ, মানে ছবিটাতে স্মুথ আছে, বাট আমাদেরটা কি স্মুথ? তাহলে আমাদের এটা স্মুথ করতে হবে, কি দিয়ে করব, স্মুথ টুল দিয়ে স্মুথ করলাম। স্মুথ করার পরে দেখলাম যে উপরের অংশ চিকন, নিচের অংশ মোটা। তাহলে এটা কেমনে করব, সিলেক্ট করব, স্ট্রোক অপশনে আসবো, এখান থেকে দেখেন এক অংশ মোটা এক অংশ চিকন কোনটা আছে, এই যে এটা হো গিয়া, হয়েছে? আচ্ছা, এরপর পাতা কেমনে বানাবেন, পাতা তো ইলিপস দিয়েও বানানো যায়। স্ট্রোকটা এটা কমায় দিই, ঘুরায় দিব, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি বলে দিব কর্নার। ওই একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করব,
কপি করব, ঘুরায় দিব। এটা আসে না, উপরের কর্নার আসে না, এই যে এটা অফ করা আছে। অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হবে, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট না করলে আসবে না। অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হবে, ঠিক আছে, ওকে রাখি। এরপরে ওইটাকে আমরা আইড্রপার টুল দিয়ে কালার দিতে পারি। মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে না কপি, কপি। এখন দেখেন এরকম হয়েছে। এরকম হইল কেন? তার কারণ হচ্ছে আমরা যখন সিলেক্ট করছিলাম অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করছিলাম, তাই সে ওই অ্যাঙ্কর পয়েন্টকে কি করে ফেলছে, কপি করে ফেলছে। আমাদের সিলেক্ট করতে হবে শেপ, শেপ সিলেক্ট করব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এবার কপি দেই, এবার এটারে ঘুরায় দেই, যেমন যেমন লাগবে বসায় দিব। দুইটারে ধরেন, গ্রুপ করে নিয়ে আসেন, শুধু বসান। তাহলে একটা গাছ যদি বানাই আমরা, কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর এটারে ধরে একটু ঘুরায় দেই, এইভাবে রাখলাম। একদম অ্যাকুরেট যদিও হবে না, একটু বাঁকা হইতে পারে, প্রবলেম নাই, একটু বড় করে দিই, হইল। সবগুলাকে সিলেক্ট করেন, গ্রুপ করে ওই তো এখানে বসায় দেন। বুঝতে পারছি? যোগ তো বানাইতে পারবো, ভালোবাসা বানাইতে পারবো। ভালোবাসা বানানো শিখছিলাম না প্রথম দিন? আচ্ছা, এরপরে যোগ বিয়োগ বানাইলাম, ভালোবাসা বানাইলাম, আর কোনটা? মানুষ। চলেন বেড়ারে বানাই। তাহলে বেড়া বানানোর জন্য আবারও কি নিব? পেন টুল। যে কোনো এক জায়গা থেকে শুরু করেন, ধরেন আমি ফুট থেকে স্টার্ট করি, ফুট। স্ট্রোক কালারে নিয়ে যাব। গুড, ভালো একটা প্রশ্ন করছেন। এটা আমি বলবো কিন্তু ভুলে গেছিলাম। যদি আমরা কোনো আইডিয়া জেনারেট করতে চাই, এই আইডিয়াগুলো অ্যাকচুয়ালি কিভাবে আসে? আইডিয়াগুলোর জন্য আমরা তখন যেটা করি যে ওয়েব ইলাস্ট্রেশন আমরা লিখলাম, ওয়েব ইলাস্ট্রেশন ডিজাইন। লেখার পরে আমরা অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইটে কি দেখতে চাই ওইটা আগে আমাদেরকে ফিক্স করতে হয়। যেমন এই যে একটু আগে সহজের একটা ওয়েবসাইট দেখলাম না, সহজ। তাহলে ওইখানে কি ছিল, একটা মানুষ দাঁড়িয়ে ছিল, ওই মানুষের পিছনে কিছু যানবাহন রাখা ছিল এবং সে একটা মোবাইল দিয়ে কিছু একটা দেখতেছিল। তাহলে এরকম কিছু একটা জিনিস আমি দেখতে চাই, ওই ব্যাপারটা আমাকে আগে নিয়ে আসতে হবে, ওই ব্যাপারটা আমাকে আগে চিন্তা করতে হবে যে আমি অ্যাকচুয়ালি কী দেখতে চাই, এটা আমার কি প্ল্যাটফর্ম। ধরেন যে আমার এটা একটা কি বলতে পারি এটাকে, এটা একটা হচ্ছে এডুকেশনাল এডটেক একটা প্ল্যাটফর্ম। তাহলে এডটেক প্ল্যাটফর্মের ওয়েব ইলাস্ট্রেশন কেমন হইতে পারে? এডটেক প্ল্যাটফর্ম মানে কি, মানুষ হচ্ছে কম্পিউটার থেকে অনলাইন থেকে পড়াশোনা করবে। তাহলে আমার এমন একটা ছবি হইতে হবে, এমন একটা ইলাস্ট্রেশন হইতে হবে যে ইলাস্ট্রেশনে আমার কোনো একটা স্টুডেন্ট হয়তো টেবিলের সামনে বসে আছে, পিসিতে হয়তো একজন টিচার পড়াচ্ছেন, এরকম একটা ছবি আমার লাগবে। এবার ছবিটা আমরা নিয়ে আসবো, ছবি নিয়ে আসার পরে আমরা কিন্তু রিয়েল লাইফ ছবি নিয়ে আসি। রিয়েল লাইফ ছবি আনার পরে এক্স্যাক্টলি হুবহু ওইটার মতো করে আমরা বানাই না, একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে বানাই। যেমন আমি যদি একটু এখানে দেখাই যে এটারে কেমনে যে বুঝাবো, প্রসেস অফ ওয়েব ইলাস্ট্রেশন। আমি জানি না এটা লিখলে আসবে কিনা, প্রসেস লিখলে আসতেছে না। প্রজেক্ট লিখলে আসতেছে না। আমার পেন ড্রাইভটা আজকে ভুলে রেখে আসছি বাসায়, তাহলে দেখাইতে পারতাম। এখানে নাই। মনে করেন এটা একটা ওয়েবসাইট হইতে পারে। সো আমি এমন একটা জিনিস দেখাইতে চাই যে একজন মানুষ হয়তো থাকবে, আচ্ছা এটা জিআইএফ চলে আসছে, যেমন এখানে আসি, যে এমন একটা জিনিস দেখাইতে চাই যে একটা অফিসে একজন বসে কাজ করতেছে আর একজন কিছু লিস্ট দেখতেছে, ওই লিস্ট দেখে দেখে কাজগুলোকে করতেছে। তাহলে এরকম দুইজন মানুষকে আমরা রাখবো সামনে। মানুষগুলোকে আনার পরে ওই মানুষগুলোকেই যে হুবহু বানাইতে হবে ব্যাপারটা এরকম না। কেমনে বুঝলাম? কারণ আমরা জানি কোনো মানুষের হাত কীরকম হয়,
কোনো মানুষের চুল কীরকম হয়, তাহলে রিয়েল লাইফ ছবি আমরা আনতেছি, বাট ছবি থেকে এক্স্যাক্টলি সেম টু সেম আমরা ইলাস্ট্রেশন করব না, একটু যদি ডিফারেন্ট হয়, একটু যদি মডিফাইও করা যায়, তাও কোনো প্রবলেম আমাদের হবে না। বুঝতে পারছেন? তো এটা আমি দেখাইতে পারতাম, বাট আমি পেন ড্রাইভটা ভুলে গেছি। নেক্সট ক্লাসে আমি পেন ড্রাইভ নিয়ে এসে আমার এখানে কিছু এক্সাম্পল আছে, ওগুলো আমি দিয়ে একদম রিয়েল লাইফভাবে দেখাই দেবো যে আমরা একটা ইলাস্ট্রেশন করার আগে কি কি করি। আগে ছবি নেই, তারপর ওই ছবি থেকে আলাদা আলাদাভাবে আমরা ডিজাইনগুলোকে করি। বুঝতে পারছি? আপাতত আমরা আজকের মতো একটু এটা করতে থাকি। ওকে, একটু মনে করাই দিই। না, ওয়েব ইলাস্ট্রেশনের সাইজ হচ্ছে সাধারণত 1920x1080 হয়, 1920x1080 পিক্সেল। 1920 বাই ল্যান্ডস্কেপই তো, এই যে ল্যান্ডস্কেপই তো, এটা ল্যান্ডস্কেপই হবে। আচ্ছা, না না, এগুলার কোনো সাইজ নেই চোখের, কারণ এটা তো এই 1920 এরিয়ার মধ্যেই থাকবে, এজন্য এটার কোনো ডেডিকেটেড সাইজ হয় না। আগে আমরা বেসটা বানায় নিই। বুঝি নেই স্যার। ওয়েবসাইটে তো মনে করেন এডিশনাল কিছু বানাইতে চাই, অনলাইন এডিশনের যেগুলো, ওগুলো তো রিয়েল লাইফ ছবি আছে, ওই ছবি করতে যদি আমি করতে চাই, ওই ছবি বসিয়ে করতে চাইলে ওইটা তো আর ইলাস্ট্রেশন। মানে পেন টুল নিয়ে নিলাম, হ্যাঁ। ইলাস্ট্রেশন না হচ্ছে আপনি যেভাবে ফটো দিয়েছিলেন, ফটো নিলাম, নিয়ে পেন টুল দিয়ে যদি আঁকতে চাই আমি এটা করতে পারবো। হ্যাঁ, সেটাও করতে পারবেন, প্র্যাকটিস পারপাসে করা যাবে, সমস্যা নেই। স্যার এমন কোনো ওয়েবসাইট কি আছে যেটা দেখলে আইডিয়া জেনারেটেড সহজ হবে? আইডিয়া সব হইলো এখানে, নিজে থেকেই নিয়ে আসতে হবে। নিচে থেকে নিয়ে আসতে হয় আইডিয়া। হ্যাঁ, কিছু ডিজাইন আছে বা কিছু জিনিস, কিছু প্রসেস আছে, যে প্রসেসগুলো ফলো করলে আমাদের থিঙ্কিংটা আরও বেশি ইজিয়ার হয়, ওই প্রসেসগুলো আমরা দেখব। কিন্তু এমন কোনো তাবিজ নাই, টোটকা নাই, ওয়েবসাইট নাই যেখানে ঢুকলেই ধুমধাম ডিজাইন আইডিয়া আসবে। আসলে আসলে খুবই ভালো হইতো এরকম। আইডিয়া, হ্যাঁ, আইডিয়া নিয়েই করেছে এখানে। প্রত্যেকটা কাজই আসলে যারা করে ওরা আইডিয়া নিয়েই করে, আমরাও আইডিয়া নিয়েই করতেছি, কারণ আইডিয়া ছাড়া কখনোই আমরা কোনো কাজ করতে পারবো না। আমি যদি জীবনে কোনো দিন কাচ্চি বিরিয়ানি নাই খাই, আমি কি বলতে পারবো তেহারি কেমন হয়? পারবো না। তো আগে তোমার কাচ্চি খায়া বুঝতে হবে, আগে তোমার একটা আইডিয়া নিতে হবে, আইডিয়া নেওয়ার পরে তারপর আমরা এক্সপেরিমেন্ট করতে পারবো। এটা শেষ হয় নাই, শেষ হওয়ার তো কথা, এই তো হয়েছে। এবার আমরা এটাকে একটু বাইরে নিয়ে আসি, এরকম হয়েছে। তাহলে এটা আরেকটু আমরা মডিফাই করি, কি হবে এখানে, মাঝখান থেকে তো দুই ভাগ হবে, লাইন নিয়ে আসলাম, দুইটাকে সিলেক্ট করব, পাথ ফাইন্ডার, তারপরে ডিভাইড, তারপরে আনগ্রুপ, উপরের পার্টের কালার হবে সাদা কালার। আপাতত এটাকে স্ট্রোক কালারে নিয়ে যাই। তারপরে কি করব, বেটার চুল বানাবো। চুল বানানোর জন্য আবারও নেই পেন টুল, বাইরে থেকে আমরা আসতে পারি, বাইরে থেকে এসে আমরা দুইটাকে সিলেক্ট করব, সেই বিল্ডার টুল দিয়ে বাইরের অংশ বাদ দিয়ে ওই ভিতরের পার্টকে সিলেক্ট করে আমরা বলে দিব কালার। হইল, এটার কালার হবে সাদা কালার। ওকে, এবার এখানে চোখ টোক দেওয়া বাকি আছে, চোখের জন্য আমরা এটা আইড্রপার টুল, কালার, এটা দিই, ইলিপস, ফিল কালার নিয়ে আসি। কলার বাকি আছে, কলার। এই সিরিজ দেখছেন কেউ?
এরকম কিছু সিরিজ থাকে যে অ্যানিমেটেড কিছু সিরিজ থাকে ইলাস্ট্রেশন টাইপের, ওইগুলো দেখলে দেখবেন যখন আরও ভালো আইডিয়া পাওয়া যায়। এটার নাম বলা যাবে স্যার? নাম হচ্ছে টয় স্টোরি, দেখছেন টয় স্টোরি? টয় স্টোরি টাইপ, টয় স্টোরিতে তো হচ্ছে অ্যানিমেশন মুভি টাইপের। আইসিস দিয়েছি, টয় স্টোরি দিয়েছি, আইসিস হচ্ছে, আচ্ছা আমি একটু লিখি যে ফ্রোজেন সিরিজ আছে। ইলাস্ট্রেশন মুভি বা সিরিজ। এই মুহূর্তে নাম মনে আসতেছে না, যেমন এই যে এটা, yes. এটা দেখছেন কেউ? হ্যাঁ স্যার। তো এই যে দেখেন তো ইলাস্ট্রেশন টাইপেরই তো, রাইট? একটু নিচের দিকে আসি, যেমন এটাতে যদি আসি, এটা কিন্তু 3D বলা যায় না, এটা এই যে যদি আচ্ছা এখানে তো অ্যাডের অভাব নেই, আচ্ছা যাই হোক, এই যে দেখেন এখান থেকে যদি ক্যারেক্টারগুলোকে আমরা একটু দেখি, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আলাদা আলাদা একটা শেড আছে, আলাদা একটা কালার আছে। তো এগুলোও হচ্ছে আমার দেখা যায় ইলাস্ট্রেশনেরই অংশ, ঠিক আছে? আরও সার্চ করলে পাবো। আগে তো আমাদের ওই যে যারা 90s-এর আছেন রিলেট করতে পারবেন আপনারা, যে কার্টুন নেটওয়ার্ক ছিল, এখানে অনেক টাইপের কার্টুন থাকতো, ওইগুলা দেখলে দেখা যাচ্ছে যে একটা ভালো আইডিয়া পাওয়া যেত আর কি। যাই হোক, এখানে আসি, এখানেও আছে কিছু, একটা কাজ করতে পারি আমরা, এটাকেই Ctrl+C Ctrl+B একটু পিছনে নিব, এরপরে এটাকে আমরা ফিল কালার দিই, ফিল কালার দিয়ে একটু যদি বাইরে আনি, এটা ভেজাল লাগাই ফেলছি, নিচের অংশ ডিলিট করে ফেলছি, কেমনে ডিলিট হয়েছে আমি নিজেও জানি না, বানাইতে তো বেশি টাইম লাগবে না। যদি আপনার চিন্তা ভাবনা ধ্যান ধারণা শুধুমাত্র ডিজাইন কেন্দ্রিকই থাকে, তাহলে আপনি যদি মুভি দেখেন, আপনি যদি গান শোনেন, ওইখান থেকে আপনি ডিজাইনকে বের করে নিয়ে আসতে পারবেন। আছে ডিজাইন রিলেটেড গান নাই, আপনি সাইয়ারাই শুনবেন, আপনি সাইয়ারা তু হ্যাঁ এটাই শুনবেন আপনি, কিন্তু এখান থেকে আপনি গানের আইডিয়া ডিজাইনের আইডিয়া পাবেন। এখন দেখেন এটা কি ভালো লাগতেছে? না, হাত নাই, তাহলে চলেন হাত দেই ওর। এখানে আসি, আঁকবেন, আঁকলেই সহজ লাগবে। ছবি ছাড়া তো আর্ট করতে পারবেন, আপনার তো একটা ছবি লাগবেই, ছবির উপরে বেস করে আমাদেরকে আর্ট করতে হয়। এবং এখানেও কিন্তু দেখেন প্রত্যেকটা পারফেক্টলি হচ্ছে না, এটা মুরগির হাতের মতো হয়েছে না, তাহলে মুরগির হাতের মতোই হোক, কোনো প্রবলেম নেই, কারণ শুরুতেই বলছি ইলাস্ট্রেশনগুলো কখনোই পারফেক্ট হয় না, ঠিক আছে? একটু ইমপারফেকশনই থাকে, ইমপারফেকশনই এখানে পারফেকশন। এটারে নিচে বসাই, কি আছে? না এটা শার্টের কলার, শার্টের কলার না, কলার তো এই যে দিয়ে দিলাম স্যার, হ্যাপি? ওকে, এরপরে আর কি আছে এখানে? এই তো ভাঁজ আছে, এখান থেকে আবার নেই, হ্যাঁ লাইন দিয়েও নেওয়া যাবে, বললাম তো আজকের ক্লাসে আপনাদের কোনো রেস্ট্রিকশন নাই, যা পারবেন ওইটা, যেটা দিয়ে ভালো লাগে ওইটা দিয়ে বানাইতে পারবেন, কোনো প্যারা নাই।
ভিতর দিকে আর কি কি আছে চলেন লাইন দিয়েই নেই। লাইনটা নিচের দিকে আসবে, আসলো নিচের দিকে, এভাবে আসলো। তারপরে এখান থেকে সোজা একটা লাইন আছে, এখান থেকে আরেকটা লাইন আছে। তিনটাকেই সিলেক্ট করেন, সিলেক্ট করে এটা কোথায় আসবে, ওই নিচের দিকে আসবে। আচ্ছা কোথায়, স্যার কলারটা স্যার একটু হুম এইটা চলে যাবে পিছনে, ঠিক আছে। এখন তাহলে এই তো মানুষ হয়েছে তো। আচ্ছা আর একটা হাত বাকি আছে, তাহলে এই যে, তাহলে এই যে দেখেন হাত কি এখানে পুরাটা আছে, যেটা ওর দেখে এটা আবার হাঁসের হাতের মতো হয়েছে, তাই না? ও হাঁসের হাত বানাই, প্রবলেম নাই। ওকে, নিচের দিকে আসি, এইভাবে রাখবো। যে কোনো ছবির উপরে স্যার কাজে করুন স্যার। যে কোনো ছবি বলতে স্যার একটা মানে এমনিতে স্যার একটা পিকচার নিয়ে সাইডের উপরে স্যার এরকম ভাবে কাজে করুন। ছবির ইয়া বুঝে আঁকতে হবে, ছবির কনটেক্সট বুঝে আঁকতে হবে, আন্দাজে তো আর আঁকা যাবে না, কনটেক্সট বুঝে আঁকতে হবে। এই তো হয়েছে, পারবো এখন? ওকে, তাইলে এখান থেকে বাকি যেগুলো আছে, আমি 6টা দিছি আপনাদের, বাট আপনাদের হোমওয়ার্ক আসলে 5টাই। কেউ যদি আসলে 6টা করতে পারেন, এটাও যদি করতে পারেন তাহলে আপনার জন্য আরও ভালো। এখন এটা তো আমি দেখালাম পাঠাও থেকে, আরও কিছু আছে, যেমন কুরিয়ার রিলেটেড আরেকটা কোম্পানি আছে, মাত্র মনে পড়লো, স্টেট ফাস্ট কুরিয়ার, ওদের ওয়েবসাইটে এই যে ইলাস্ট্রেশন পাওয়া গেছে। চলেন এটাও দিয়ে দিই, প্র্যাকটিস করেন। জি স্যার। আর্টবোর্ড টুল ছোট করে দিই, ইলাস্ট্রেশন 7। কোনটা কোনটা? বাইক বাইক বাইক, এটা এটা যে কোনো একটা দেখাবো, ঠিক আছে। ছবিটাকে লক করি, যে কোনো এক জায়গা থেকে শুরু করেন। আগে বেসটা বানাবো, বেস কীভাবে বুঝবো? আমার এখানে বেস হচ্ছে স্যার এটা পেন টুল আর শেপ দিয়েও কি করা যাবে? পেন, দুইটা দিয়ে করতে হবে, পেন টুল দিয়েও করতে হবে, শেপ দিয়েও করতে হবে, কোনোটা একটার উপরে ডিপেন্ড থাকা যাবে না। বেসটা বানাই, একটা কাজ করতে পারি, এভাবে ঘুরে আসি, দিক থেকে আসবে। আইড্রপার টুল, কালার, আপাতত এটাকে স্ট্রোক কালারে রাখি। রাখার পর উপরে একটা কি আছে, শেড আছে, তাহলে এটা আবার রাউন্ডেড রেক্টেঙ্গেল দিয়ে আমরা নিতে পারি না? রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে আমরা কালার নেই, কালার নেওয়ার পরে ফিল কালারে দিই, দুইটাকে ধরবো, শেপ বিল্ডার টুল দিয়ে বাইরের যে শেপটা আছে বাইরের পার্টটা মাইনাস হয়ে গেল। হ্যাঁ স্যার, তাহলে আপনার শেপ ভালো মতো সিলেক্ট হয় নাই, বুঝতে পেরেছেন? শেপ সিলেক্ট করতে হবে ভালো মতো, অথবা আরেকটা কাজ হতে পারে শেপগুলো ওভারল্যাপ হয় নাই, ওভারল্যাপ যদি না হয় তাহলেও কাটবে না, ওভারল্যাপ হইতে হবে। এই দুইটা কর্নার রাউন্ড হবে, রাউন্ড হয়ে নিচের দিকে আসবে। আইড্রপার টুল, কালার, কালার। এরপরে আর কি, এই তো এগুলো তো পেন টুল দিয়েই তো, বুঝতে পারছেন বাকি জিনিস তো বুঝতে। আচ্ছা ওইটা ছবিটা দেই নেই, ছবিটা দিয়ে দিচ্ছি। ড্রাইভ, নিউ ফাইল, আপলোড, স্টেট ফাস্ট সেভ
দুরু। ওকে, এটাও দিয়ে দিয়েছি। এই দুইটা জাস্ট অনলি ফর প্র্যাকটিস পারপাস, কেউ যদি এক্সট্রা প্র্যাকটিস করতে চান চাইলে করতে পারেন, বাট আপনাদের 1 থেকে 5 পর্যন্ত এই 5টাই হচ্ছে হোমওয়ার্ক। জি স্যার। রোটেটের অপশন কি আছে? রোটেট করতে পারবো আমরা? হ্যাঁ। যেরকম করি আর কি। কোনটা কোনটা? ছবি যেরকম আমরা রোটেট করি ফোনে, হুম শেপ কি রোটেট করা যায়? অবশ্যই করা যায়, অবশ্যই করা যায়। এই যে রোটেট টুল কি দেখাইছি আপনাদেরকে? দেখেন রোটেটের অপশন আছে, এটা দেখাবো, বা যেহেতু চলে আসছে আর আমরা যে যদি রোটেট টুল নিয়ে অল্টার ধরে ক্লিক করি, ক্লিক করে বলে দিব হচ্ছে কপি, বা ওকেও দিতে পারি, তাহলে ওই শেপটা এখন দেখেন রোটেট হচ্ছে না, কারণ এখন আমি অ্যাঙ্গেলটা সিলেক্ট করলাম। এরপর যদি আমি এটাকে এখন ঘুরাই, এখন দেখেন রোটেট হচ্ছে। এখন দেখেন কোনো একটা জিনিস রোটেট কখন হয়? রোটেট মানে কি? ঘোরা। আর কেউ যখন কোনো কিছু ঘুরবে অবশ্যই কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরবে, তাহলে রোটেট টুল নিয়ে আগে আমরা আমাদের সেন্টার পয়েন্ট, যে কোন সেন্টারকে কেন্দ্র করে সে ঘুরবে, ওই সেন্টারটাকে নির্ধারণ করলাম। যেমন এই সেন্টার আমি নির্ধারণ করলাম, করার পরে এরপর ওই শেপটাকে ধরে আমি যদি ঘুরাই, দেখেন ওই সেন্টারকে নির্ধারণ করেই সে ঘুরতেছে। এটা হচ্ছে রোটেট। আর রিফ্লেক্ট যেটা আপনি বলছেন ফোনে, ওটা হচ্ছে রিফ্লেক্ট। রিফ্লেক্ট কিভাবে করতে হয়? রিফ্লেক্ট করার জন্য ধরেন যে এটা দিয়ে দেখাই, এটা একটা ছবি, মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে, ওই যে রিফ্লেক্ট হয়ে গেছে। অথবা ওই যে অবজেক্ট, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্মের আন্ডারে কে আছে? রিফ্লেক্ট আছে। বুঝতে পারছি? এগুলো নিয়ে ক্লাস আছে রোটেট টুল নিয়ে। আমি সিলেক্ট করব, সিলেক্ট করে পয়েন্ট নির্ধারণ আগে নির্ধারণ করে তারপরে হচ্ছে আমার ঘুরাইতে হবে। বাট এখানেও কিছু ভেজাল আছে, কখনো কখনো আমরা রোটেট দিয়ে কাজ করি, আবার কখনো কখনো আরেকটা অপশন আছে প্রপার্টিজ। প্রপার্টিজ কই গেল এখানে? এই যে প্রপার্টিজ, এই জিনিস দিয়ে আমরা রোটেট করি। ঠিক আছে, এখন কখন প্রপার্টিজ দিয়ে করতে হয়, কখন রোটেট দিয়ে করতে হয়, এই ছোটোখাটো কিছু ভেজাল আছে, এই ভেজালগুলো আমরা দেখবো পরে, সমস্যা নেই। ওকে, বলেন আর কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। তাহলে বলেন তো আজকে কি কোনো নতুন টুলস দেখেছি, কোনো নতুন টুলস শিখেছি? আজকের হোমওয়ার্ক খুব বেশি কঠিন। তাহলে আজকে অ্যাকচুয়ালি কি করলাম? আজকে যেটা করলাম, আমরা এতদিন ধরে যা যা শিখতেছি ওই ব্যাপারটাকে একটা মার্জ করে একটা ক্লাস আমরা করলাম, সেই সাথে একটা প্রজেক্টও দেখলাম। বুঝতে পারছি? নেক্সট ক্লাসে আরও কিছু প্রজেক্ট আছে, নেক্সট ক্লাসে আবার নতুন টুল শিখবো। এটাকে করলাম বড়, ওই যে এর ম্যাপের যে আইকনটা, পারবো না? পারবো, ঠিক আছে। না পারলে নেক্সট ক্লাসে দেখাই দিব না, সমস্যা নেই, ইজি আছে এটা। এটা তো বানাইছি, তো প্রথম ক্লাসে তো বানাইছিলাম, তো এরকম টাইপের একটা জিনিস বানাইছি। ওয়েবসাইটগুলোতে তো ওইটা 3D দেখা যায়। হ্যাঁ, না এটা তো 2D, এখানে আপনাদেরকে ওইভাবেই দেওয়া হয়েছে, 2D দেওয়া হয়েছে, 3D দেওয়া হয়নি। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার 2D আর 3D টা ভুলে গেছি। বলে দিব না, ওইটাও ক্লাস আছে, টপিক আসলে বলবো। 2D মানে হচ্ছে 2 ডাইমেনশনাল, যার 2টা তল থাকে, দৈর্ঘ্য আর প্রস্থ। আর 3D মানে হচ্ছে যার 3টা তল থাকে, বা এটাকে আমরা বলি ত্রিমাত্রিক, 3 ডাইমেনশনাল, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে। এটা হচ্ছে 2D আর 3Dর মধ্যে ডিফারেন্স। আর কি স্যার সময় লাগবে। কি সময় লাগবে। কি সময় লাগবে? সময় লাগে, ডিজাইন করতে সময় লাগে। এটা তো লাগবেই খুব বেশি লাগে। স্যার আমি বুঝি আমার বেশি লাগে। না, সবারই লাগে, আমারও লাগতো আগে, এখনও লাগে। ঠিক আছে, ডিজাইন করতে সময় লাগে এবং সময় দিতে হবে, কারণ যদি আমরা সময় না দেই, সময় না দিলে ভালো আউটপুট, কোয়ালিটিফুল কাজটা আসবে না। সময় একটা ডিজাইন করতে কতক্ষণ লাগে, তাহলে আমরা তুলনা করতে পারবো আমাদের জন্য। ধরেন এখন এটা ডিজাইনের উপরে ডিপেন্ড করতেছে, যে ডিজাইনের প্রজেক্ট যদি বড় হয়, সিম্পল ডিজাইন ধরেন এই ডিজাইনের কথা যদি ধরি, এই ডিজাইন করতে আমার ম্যাক্সিমাম লাগবে 30 থেকে 45 মিনিট। না, এই যে এই একটা করতে ম্যাক্সিমাম আমার হয়তো 45 মিনিট লাগবে, যদি একদম সব কিছু ঠিকঠাক থাকে আর কি। এটাই, স্যার আমরা সমান আমারও তো এই পর্যায়ে আসতে হয়েছে। মানে আগে লাগতো, আগের কথা বলছেন না, এখন কথা বলছেন। এখনকার কথা বলছি। এখন এই ডিজাইন করতে গেলে এখন আমার 45 মিনিট লাগবে সর্বোচ্চ, ম্যাক্সিমাম। ঠিক আছে, বাট আমি যখন ছিলাম শুরুতে এটা আমি সারা রাতেও কমপ্লিট করতে পারিনি, যদি এই ডিজাইন ছিল না, এই টাইপের কিছু জিনিস ছিল আর কি। তো এই টাইপের ডিজাইনগুলো আমি সারা রাতেও শেষ করতে পারিনি, একটা ডিজাইন নিয়েই বসেছিলাম, একটা ডিজাইন নিয়ে কান্নাকাটি করছি। তাহলে তো স্যার এগুলো করতে আমরা এই ছবিটা, এই ছবির উপরে না এঁকে, হ্যাঁ ওই যে বললাম তো কনসেপ্ট নিয়ে এসে, ছবি নিয়ে এসে, তো বললাম তো পেন ড্রাইভটা তো নিয়ে আসি, নাহলে আপনাদেরকে ওইটা দেখাই দিতাম। নেক্সট ক্লাসে আমি এটা দেখাই দিব না, প্রবলেম নেই, যে কিভাবে আমরা আইডিয়া নিয়ে এসে জেনারেট করি, কনসেপ্টগুলো কিভাবে আসে দেখাই দিব না আমি। জি স্যার। যখন
তখন তো এগুলো থাকবে না, তখন তো আপনাকে আইডিয়া দিয়ে দেওয়া হবে যে ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে। ক্লায়েন্ট চাচ্ছে যে একটা বেডা হচ্ছে কি নিয়ে স্কুটার নিয়ে যাবে, পিছনে একটা তার হয়তো পিৎজা বক্স থাকবে বা পিছনে একটা কুরিয়ার বক্স থাকবে বা একটা কুরিয়ার থাকবে, এরকম একটা জিনিস আইডিয়া দিয়ে দেওয়া হবে। এমন না যে আইডিয়া ছাড়াই কাজ করব আমরা, আইডিয়া দিয়ে দিবে যেই চেক না কেন। ইভেন আপনি যদি কোনো একটা কাজ, আপনি যদি দোকানে যেয়ে বলেন, এই পোলাপান সাইলেন্ট, আপনি যদি দোকানে যেয়ে বলেন ভাই আমার কাপড় লাগবে, এখন দোকানে স্যান্ডো গেঞ্জিও আছে, দোকানে পাঞ্জাবিও আছে, দোকানদার আপনারা কোনটা দিবে? আপনার বলতে হবে না ভালো করে যে আপনি কি চাচ্ছেন। তাহলে ক্লায়েন্ট যখন আপনার কাছে ডিজাইন চাবে, ক্লায়েন্টের বলা লাগবে না যে আপনার কি ডিজাইন তারে দিবেন। সো ক্লায়েন্টও এরকম বলে দেয় যে আমার এরকম জিনিস লাগবে, তুমি আমাকে এটা দাও বা আপনি আমাকে এটা দেন বা দিতে পারবেন কিনা, এরকম যার যেটা চাহিদা সে সেটা বলে দেয়, স্যাম্পল দিয়ে দিবে। তাও যদি এরকম হয় যে না আমাকে আসলে আমি বুঝতে পারতেছি না, তখন আমরা ক্লায়েন্টকে বলি কি যে ঠিক আছে আপনি তো আপনার চাহিদাগুলো বলছেন, আপনার কাছে কোনো স্যাম্পল আছে কিনা, যে আপনার কাছে কোনো কাজ ভালো লাগছে। কারণ ক্লায়েন্টরা তো স্যাম্পল জিনিসটা বোঝে না, তাহলে ওদেরকে কিভাবে বুঝাইতে হয়, ওদেরকে তখন আমরা বলছি ঠিক আছে আপনার কাছে কি এমন কোনো কাজ আছে এই টাইপের যে কাজটা আপনার ভালো লাগছে বা আপনি চান এরকম আপনার কাছে এই টাইপের হোক, এরকম হোক, থাকলেও এটা আমাকে দেন, এইভাবে তখন আমরা বলি। আর যদি একটু শিক্ষিত ক্লায়েন্ট হয় তখন আমরা বলছি কোনো স্যাম্পল থাকলে স্যাম্পলগুলো আমাকে দাও, ওই স্যাম্পলগুলোর উপরে বেস করে, ওর রিকোয়ারমেন্ট উপরে বেস করে তারপর আমরা কাজগুলোকে করি। এক একজনকে আসলে এক একভাবে হ্যান্ডেল করতে হয়, সবাইকে তো আসলে সেমভাবে হ্যান্ডেল করা যায় না, এটাই। আর কিছু বলেন বলেন বলেন। অ্যাটেন্ডেন্স নেই নাই। আচ্ছা, টপিক রিলেটেড প্রশ্ন আছে কারো? টপিক রিলেটেড প্রশ্ন আছে কারো?